আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটু লেট করে তোমাদের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটাতে আমরা দ্বিতীয় অঙ্ক পড়ব। আমরা প্রথম অঙ্কে অনেক কিছু জানতে পারছিলাম, মনে আছে তোমাদের? প্রথম অঙ্কে ইংরেজদেরকে নবাব বিতাড়িত করলো, তারপরে ইংরেজরা উঠলো হচ্ছে একটা জাহাজে, ফোর্ট উইলিয়াম জাহাজ, তারপরে লুৎফুন কি বলি আমরা, মেহেরুন্নেসা বা ঘসেটি বেগমের ভাষায়, অর্থাৎ নবাবের খালার ভাষায় একটা জলসা হচ্ছিল, সেখানে নবাব এসে একটা রেড করে। তো এটা ছিল আমাদের প্রথম অঙ্কের। এখন আজকে দ্বিতীয় অঙ্কটা পড়বো। দ্বিতীয় অঙ্ক দুইটা দৃশ্য পড়বো, প্রথম দৃশ্য এবং দ্বিতীয় দৃশ্য। তৃতীয় দৃশ্য অনেক ইন্টারেস্টিং, কিন্তু প্রথম দুইটা একটু বেশি। তো এই দুইটা দৃশ্যে কি হয় তোমাদেরকে নিয়েই আসলে পড়াটা শুরু করব। তোমরা একটু যুক্ত হও। আমি একটু ক্লাসটা খুঁজে নিই, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই তো তোমরা এক এক করে যুক্ত হচ্ছে। আমাদের সাথে আছে হচ্ছে উমা, আমাদের সাথে লাবিবা আছে, আমাদের সাথে তাসমিয়া বেগম পাখি আইডি থেকে আছে, আমাদের সাথে আছে হচ্ছে মহুয়া, নওরিন আছে আমাদের সাথে, নাজমুল সাকিব আছে। ওকে, ঠিক আছে। তো আরও হয়তো বা হবে, আমি দেখি একটু এভরিওয়ান দিই। চলো, এই দৃশ্যটা অনেক বেশি মজার, অনেক মজার বলতে অনেক মজার, ঠিক আছে? তো ধরো আজকে কত তারিখ? আজ আমরা 10ই মার্চের ঘটনা পড়ব। 10ই মার্চের ঘটনা আমরা পড়ব, কিন্তু আজকে যদি আমরা বর্তমান তারিখের দিকে তাকাই, সেটা হচ্ছে 15ই মার্চ। তার মানে আজ থেকে প্রায় 400 বছর আগের ঘটনা, তাই তো? একটু দেখো, নবাবের দরবার। দরবার মানে তো তোমরা খুব ভালো মতো জানো, এটা হচ্ছে হেডকোয়ার্টার, ঠিক আছে? নবাবের দরবার হেডকোয়ার্টারে আছে, ভালো কথা। এখন হেডকোয়ার্টারে কি হবে? কোনো একটা বিচার কার্য হবে। আসলে এখানে একটা বিচার কার্য হবে না, বিচার কার্যের মতো করে একটা আলোচনা হবে। গরম আলোচনা। একটু দেখি বিচার কার্যের, একটু দেখো, বিচার কার্যের মতো করে একটা গরম আলোচনা হবে। গরম আলোচনা, ঠিক আছে? একটা গরম আলোচনা হবে, এবং এই আলোচনাতেই নিশ্চিত হয়ে যায় যে নবাবের পক্ষে আর কেউ থাকবে না, এবং নবাবকে পরাজিত এবং হত্যা করার সর্বোচ্চ পরিকল্পনাটা এই পর্বের মাধ্যমেই কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। একটু খেয়াল করো, 1957 সাল, ভালো কথা, নবাবের দরবার। আর প্রায় 3 থেকে 4 মাস পরে কিন্তু পলাশির যুদ্ধ। শিল্পবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে নকিব। এখন নকিব বলতে কাকে বোঝায়? নকিব বলতে যিনি ঘোষণা দেন, বা যে ঘোষণা কি করে দেন। মানে কি জানো? ওই যে বলে না, এখন মঞ্চে উপস্থিত হচ্ছে মহারাজ সাকিব, এরকম ভাবে যে ঘোষণাটা দেয় না, সে হচ্ছে নকিব। সিরাজ আমাদের নবাব, রাজবল্লভ, মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ উৎপীড়িত ব্যক্তি, ইনাকে দিয়েই কিন্তু কাহিনী শুরু। উনার জন্যই এই মিটিং, আজকের এই মিটিং, ঠিক আছে? এই হেডকোয়ার্টারে এই মিটিং। উৎপীড়িত ব্যক্তি তার মানে কোনো না কোনো ভাবে সে অত্যাচারিত হয়েছে। ওয়ার্ডস এবং মোহনলাল, এই মোহনলালই কিন্তু একমাত্র নবাবের পক্ষে। নবাবের পক্ষে। বাদ বাকি যত ক্যারেক্টার আছে উৎপীড়িত ব্যক্তিবাদে বা প্রহরীবাদে, এগুলো তো ছোট ছোট ক্যারেক্টার, এই প্রত্যেকেই কিন্তু নবাবের বিপক্ষে। আর মীর জাফর হচ্ছে সিপাহ সালার, মানে কি সেনা প্রধান বলতে পারো, সব থেকে পাওয়ারফুল, ঠিক আছে? একটু খেয়াল করি এবার দরবারের উপস্থিতি। মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস। মনে আছে এই ওয়ার্ডসকে কিন্তু প্রথম অঙ্কে একেবারে প্রথম দৃশ্যে নবাব হলওয়েলের সাথে ধরে নিয়ে গেছিল মুর্শিদাবাদে, কলকাতা থেকে। এরপরে মোহনলাল, মীর মর্দান, এই দুইজন একটু খেয়াল করো, এই দুইজন নবাবের পক্ষের। এই দুইজন কি নবাবের পক্ষে শেষ পর্যন্ত, পক্ষের লোক। সাফরে নাম শুনে বুঝতে পারতেছো না? ওই যে মশিয়ে, মাদাম কি, এটা হচ্ছে ফ্রেঞ্চ একজন যোদ্ধা নবাবের পক্ষে।
অস্ত্রসজ্জিত বেশে দণ্ডায়মান, মানে সবাই অ্যালার্ট, নকিবের কণ্ঠে দরবারে নবাবের আগমন, তার মানে ঘোষণা দিচ্ছে। দেখো কিভাবে, একটু খেয়াল করো, এখান থেকে একটা প্রশ্ন আসবে। নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মুহাম্মদ হাইবত জঙ্গ বাহাদুর, এটা নবাবের পুরা নাম। এটা কি? এটা হচ্ছে নবাবের সম্পূর্ণ নাম। এইটা কতে আসবে? সম্পূর্ণ নাম। পারবা? এটা যদি কতে আসে, এটা অনেকটা ওরকম না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ওই নামের মতো হয়ে গেল না? এই নামটা একটু মনে রেখো, হ্যাঁ। এইটা জ্ঞানমূলকে আসতে পারে। গতবার আসছিল কি বলতো, গতবার বা তার আগের বার, যে মীর জাফরের পুরা নাম কি ছিল, তাহলে নবাবের পুরা নামটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ নাম, ঠিক আছে। এবার একটু খেয়াল করি, বা আদাব আগাহ বাশেদ, এটা কি? এটা হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। ওই টাইমে ফার্সি ভাষা চলতো, বুঝছো? মানে মুসলিম সম্প্রদায়ের যারা ছিল তারা ফার্সি ভাষায় কথা বলতো, আর হিন্দুরা যারা ছিল হিন্দি কিংবা সংস্কৃত ভাষায় কথা বলতো। একটু খেয়াল করি, সবাই আসো। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে সবাই সাবধান, হ্যাঁ, সবাই সাবধান, এই টাইপ কথাবার্তা। সাবধান, কে আসতেছে? নবাব আসতেছে। সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো, দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলো। দৃঢ় পদক্ষেপ মানে কি? একদম খুব গম্ভীরভাবে নবাব ঢুকছে, হ্যাঁ। আচ্ছা, সবাই নতশিরে শ্রদ্ধা জানালো যে নবাব আসছে, নতশিরে শ্রদ্ধা জানাইছে। এবার একটু দেখো কি বলতেছে। সিরাজ সিংহাসনে আসীন হয়ে সিংহাসনে এসে বসছে। আজকের এই দরবারে আপনাদের বিশেষ আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ের মীমাংসার জন্য। তার মানে কি? কিছু প্রবলেম দেখা গেছে, বুঝতে পারছো? কিছু প্রবলেম, হ্যাঁ, প্রবলেম এর সলিউশন নেওয়ার জন্য, সলিউশন পেতে, হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, রাজবল্লভ, বেয়াদবি মাফ করবেন জাহাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি মীমাংসা হয়নি, তাই আমরা তেমন খুব একটা ইন্টারেস্টেড না, ঠিক আছে? খুব একটা ইন্টারেস্টেড না। কারণ সে বলতেছে এখন পর্যন্ত আমরা যতগুলো মিটিংই করছি না কেন, এই মিটিংয়ের আসলে কোনো ফলাফল আমরা পাই নাই, হ্যাঁ। নবাবকে এই কথা বলতেছে। দেখো, সিরাজ বলতেছে গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি, এই জন্য যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এই আশঙ্কা আমার ছিল না। বলতেছে এখন পর্যন্ত কোনো গুরুতর মীমাংসা হয়নি, তাই নবাব বলতেছে যে গুরুতর কোনো কিছুর মীমাংসা হয়নি, তার মানে যে এই যে গুরুতর কিছু কখনো ঘটবে না এই আশঙ্কাটা আমি কখনো করিনি, হ্যাঁ। দেখো, আমার বিশ্বাস ছিল সিপাহ সালার মীর জাফর অর্থাৎ প্রধান সেনাপতি মীর জাফর, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ রায়দুর্লভ তাদের দায়িত্ব সম্বন্ধে সজাগ থাকবে। মানে এখানে নবাব ইনডাইরেক্টলি ইন্ডিকেট করলো যে আপনারা হয়তোবা আপনাদের রেসপন্সিবিলিটি ঠিক মতো পালন করতেছেন না। কি করতেছেন না? রেসপন্সিবিলিটি, হ্যাঁ, ঠিক মতো কি হচ্ছে না? পালন করতেছে না, বুঝছো? পালন করছে না। নবাব কিন্তু বয়সে কিন্তু ছোট, আর ইনারা সবাই তার নানার আমলের আমাত্য ছিল, মানে কি? মানে মন্ত্রী ছিল, ঠিক আছে। একটু দেখো, তারপর বলতেছে আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না। বলতেছে যে আমার পথ বিঘ্ন সংকুল মানে কি? কঠিন, হ্যাঁ, কঠিন। মানে নবাব বলতেছে যে আপনারা আসেন, আমি ভাবছিলাম আমার কোনো চিন্তা থাকবে না, কিন্তু না, একটা ঘটনা ঘটছে। অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। অনুরাগ ভাজন বলতে তোমরা ধরতে পারো যে ফলোয়ার, যে আমাকে না হয় না মানেন আপনারা, কিন্তু আপনারা তো আমার নানাকে খুব মানতেন। এবার দেখো, মীর জাফর জাহাপনাকে আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করছেন। মানে মীর জাফরের কিন্তু কথাটা লাগছে, এবং মীর জাফর সরাসরি প্রশ্ন করছে যে আমরা কি করছি, হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে যে পিঠ পিছে আমি আপনাকে ধোকা দিব? এবার একটা জিনিস দেখো কি বললো। আচ্ছা, সিরাজ আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানবার আমার কোনো বাসনা নেই, যে আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানার ইচ্ছা পোষণ করতেছি না, হ্যাঁ, ইচ্ছা নাই। আমার নালিশ আমার নিজের বিরুদ্ধে, অর্থাৎ মানে ব্যাপারটা কেমন জানো, যদি নেতা হও না, তুমি কোনো মিস্টেক করো নাই, কিন্তু তোমার টিম মেম্বারদের ভুলের কারণে মিস্টেকটা তো তোমার উপরে আসবে। তার মানে এই যে দলনেতা, আমরা ধরতে পারি দলনেতা, হ্যাঁ, দলনেতা হয়ে ভুলটা আসলে আমার নিজেরই। বিচারক আপনারা, যে আপনারাই বিচার করেন,
দোষটা কার? বাংলার প্রজা সাধারণের মুখ্য স্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে আজ অপরাধী। মানে কি, এই কথাটার অর্থ হচ্ছে যে বাংলার জনগণের সুরক্ষা আমি করতে পারিনি, আমরা করতে পারিনি, সুরক্ষা এই সিরাজ প্রশাসন করতে পারেনি, করতে পারেনি। আজ সেই অপরাধের জন্য আমি আপনাদের কাছে বিচার প্রার্থী। জগৎ শেঠ, আপনার অপরাধ? নবাবের অপরাধ? নবাব কি অপরাধ করতে পারে? সবাই অবাক। হ্যাঁ, সবাই অবাক, অবাক, খুবই অবাক। আচ্ছা, ভালো কথা। এবার দেখো, সিরাজ বলতেছে, পরিহাস মনে হচ্ছে শেঠজি, হ্যাঁ হাসি লাগতেছে, আপনি মজা করতেছেন, হ্যাঁ এটা কি মজার বিষয়? মজার? এবার আসো, চেয়ে দেখুন এই লোকটার দিকে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে একজন প্রহরী হতশ্রী মানে খুবই খারাপ অবস্থায় ব্যক্তিকে দরবারে হাজির করলো। সে ডুকরে কেঁদে উঠলো। রায়দুল্লভ তখন বলতেছে, এ কি, এর এই অবস্থা কে করলো? তরবারি বের করছে একেবারে, হেই কে করছে তোমার এই অবস্থা, তুমি এখানে কিভাবে আসলা? এরপর সিরাজ বলতেছে, তরবারি কোষবদ্ধ করুন। রায়দুল্লভ, কোষবদ্ধ মানে কি? তরবারি ঢুকিয়ে রাখুন, হ্যাঁ ফেলুন, ঠিক আছে, ঢুকিয়ে ফেলুন। এর এই অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন। তাইলে এই যে সিরাজের দুর্বল শাসন মানে সিরাজ কি একা? না, সবাইকে বুঝাচ্ছে, বুঝছো? সিরাজ কিন্তু খুব চালাকি ভাবে নিজের উপরে দোষ নিয়ে ইনডাইরেক্টলি সবাইরই একেবারে দিতেছে বাস। এবার একটু দেখো, ব্যক্তি, উৎপীড়িত ব্যক্তি মানে যেই ব্যক্তিকে নিয়ে আসলে কাহিনীটা শুরু, সেই ব্যক্তিকে কি হইতেছে দেখো। এই ব্যক্তিকে নিয়ে কিন্তু এই অঙ্কের এই দৃশ্যটা। আমাকে শেষ করে দিয়েছে হুজুর, আমাকে শেষ করে দিয়েছে, কাঁদছে মীর জাফর। আমরা যে কিছুই বুঝতে পারছি না জাহাপনা, কি হচ্ছে এখানে? উৎপীড়িত ব্যক্তি বলতেছে। এবার দেখো কারণটা বলতেছে, হ্যাঁ তার এই অবস্থার কারণ কি বা কি হইছে, কি হইছে, আসলে কি হইছে দেখো। সে বলতেছে, লবণ বিক্রি করিনি। তার মানে এই লোকটা হচ্ছে লবণ চাষী। এই লোকটা কি? লবণ চাষী, লবণ চাষ করে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। লবণ চাষ করিনি বলে কুঠির সাহেবদের, কুঠির মানে কি? ওই যে বেনিয়া, বেনিয়া, বেনিয়া মানে কি? ব্যবসায়ী। বেনিয়া ইংরেজ, হ্যাঁ ইংরেজ। তার মানে লবণ বেচেনি ইংরেজদের কাছে, তাই লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, হা 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 হা, কাঁদতেছে, ঠিক আছে। এবার একটু দেখো, সে কান্নাকাটি শুরু করে দিছে। আচ্ছা, ভালো কথা। এবার কি বলতেছে দেখো, সিরাজ হাতলে ঘুষি মেরে, কেন না তুমি? শুকনো খটখটে গলায় বলো, আর কি হয়েছে? শুকনো খটখটে গলায় মানে জানো, স্পষ্ট ভাবে বলো, স্পষ্ট, স্পষ্ট ভাবে বলো, তোমার সাথে আর কি ঘটেছে যে আমার প্রশাসন তোমাকে সুরক্ষা দিতে পারেনি? আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। এবার একটু আসো, এবার একটু আসো, কি বলতেছে উৎপীড়িত ব্যক্তি। লবণ বিক্রি করিনি বলে কুঠিয়াল সাহেবদের লোকজন আমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। সন্ডা সন্ডা 5 জন মিলে আমার পোয়াতি বউটাকে ও হো 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 কান্না করতেছে, আমি দেখতে চাইনি। তার মানে এই কথাটা তোমরা এইভাবে ধরতে পারো যে সন্ডা সন্ডা মানে কি? সন্ডা সন্ডা মানে কি? উঁচা লম্বা, তাগড়া, হ্যাঁ একদম শক্তিশালী। আমি দিলাম শক্তিশালী, শক্তিশালী, হ্যাঁ শক্তিশালী। এবার একটু খেয়াল করো, বলতেছে সন্ডা সন্ডা 5 জন মিলে আমার পোয়াতি, পোয়াতি কথাটার অর্থ হচ্ছে প্রেগনেন্ট, হ্যাঁ প্রেগনেন্ট। একটু দেখো, প্রেগনেন্ট ওয়াইফটাকে কি করছে? ধর্ষণ করছে। আমি দেখতে চাইনি যে এই আমারে তো আটকে রাখছে, আমি তো চোখ ঢেকে রাখছি যে আমি তো কষ্টটা সহ্য করতে পারতেছি না, কিন্তু চোখ বুঝলেই ওরা আর একজন আমার নখের ভিতরে খেজুর কাটা ঢুকিয়ে দেয়, তখন তো চোখ বন্ধ করতে পারবা না, তুমি তো কাতরাইতে থাকবা। আমার বউটাকে ওরা খুন করে ফেলেছে হুজুর, কান্নায় ভেঙে পড়ছে। তার মানে কারণটা ছিল এটা, এটা হচ্ছে কারণ, অ্যাকচুয়াল কারণ, অ্যাকচুয়াল আজকের মিটিং এর অ্যাকচুয়াল কারণ। তাহলে একটু চিন্তা করো, ইংরেজরা বাইরে থেকে আসছে ব্যবসা করতে, ব্যবসা করতে এসে যদি এই অবস্থা হয়, তাহলে এইবার বুঝো যে নবাবের ভুলটা কই ছিল। হ্যাঁ, এইবার দেখো সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে, হ্যাঁ চেইতে গেছে, হে ওয়ার্ডস। কারণ ওয়ার্ডস কি? ওয়ার্ডস তো ইংরেজদের প্রতিনিধিত্ব করতেছে, ইংরেজদের কি করতেছে? প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে, প্রতিনিধিত্ব করতেছে। যে ওয়ার্ডসেরই তো একমাত্র অনুমতি ছিল বা পারমিশন ছিল নবাবের দরবারে ঢোকার, তো সে প্রতিনিধি হয়ে আসছে। ওয়ার্ডস বলতেছে, ইয়োর এক্সেলেন্সি, কি হইছে?
সিরাজ বলতেছে আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী বলো, তোমরা তো ইংরেজরা এবং তোমাদের জাত এটা করছে। তখন ওয়ার্ডস বলতেছে হাউ ক্যান আই নো দ্যাট ইউর এক্সিলেন্সি, যে আমি এটা কিভাবে জানবো, আমি তো ব্যবসায়ী, কার বউরে কে কি করছে এটা আমি জানবো কেমনে। মানে ও হচ্ছে ওর মানে এটা বলে না যে হচ্ছে তোমার দোষ ঢাকার চেষ্টা করতেছে, হ্যাঁ কি করতেছে, দোষ ঢাকার ট্রাই করতেছে, দোষ ঢাকার ট্রাই করতেছে। বোঝা গেছে? এখন কিন্তু ইন্টারেস্টিং হবে জিনিসটা। দাঁড়াও আমি একটু দেখি লাইভের কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। অ্যাঞ্জেল মারিয়া কইছে ওয়ার্ডসকে মাইরা ফেলানো লাগবে, লেখাপড়া না দিলে ওয়ার্ডসের পিছে ঘোরা লাগবে তোমার, ঠিক আছে? যাইবা কইবা তো লেখাপড়া করবো না, বিদেশি জামাই চাই, বিদেশি, লেখাপড়া করবে না ভালো মতো, দুষ্টু। এবার আয় হ্যাঁ কি বলতেছে ওয়ার্ডস গেল, হাউ ক্যান আই নো দ্যাট, আচ্ছা এটা তো গেছে। হ্যাঁ এবার কি বলতেছে সিরাজ বলতেছে মূল কথা ওয়ার্ডস কিন্তু এটা করে নাই, ওয়ার্ডসের জাতপাত এগুলা করছে, বুঝতে পারছো? কিন্তু ওয়ার্ডস যে খুব ভালো মানুষ ব্যাপারটা এরকম না, ও কিন্তু আরো খারাপ। এবার কি হয়েছে, সিরাজ বলতেছে তুমি জানবে কি করে, হ্যাঁ তুমি কি করে জানবে, তোমার অপকীর্তির খবর মনে করছো আমরা রাখিনি? কুঠিয়াল ইংরেজরা এমনই করে দৈনিক কত নিরীহ প্রজার উপরে অত্যাচার করছে তার হিসাব দাও। ওয়ার্ডস বলতেছে আপনি আমায় অপমান করছেন ইওর এক্সিলেন্সি, দেশের কোথায় কি হচ্ছে সেই কৈফত আমি দেব কি করে আপনাকে, আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি। মানে ও পুরো নাটক করতেছে, হ্যাঁ তার মানে এখানে লিখতে পারি আমরা নাটক কম করো, হ্যাঁ পিও এবার আসো, ভালো কথা। সিরাজ বলতেছে তুমি প্রতিনিধি, হ্যাঁ তুমি রিপ্রেজেন্টেটিভ, তুমি তো আরো খারাপ। ড্রেক এবং তোমার পরিচয় জানিয়ে ভেবেছো দুশ্চরিত্রিতা উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে তোমরা নির্বাসিত না হয়ে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে, তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারোনি। কৈফিয়ত দাও, জবাব দাও আমাকে, আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন? মানে এখানে একটা পরিচয় আমরা পাইলাম, যেই ইংরেজদেরকে ভারতবর্ষে পাঠানো হয়েছে ব্যবসা করার জন্য তাদের একজনেরও ক্যারেক্টার ভালো না, তাদের নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তো বের করে কি করতে, ধরো একটা শাস্তি স্বরূপ তাদেরকে এই ভারতবর্ষে পাঠানো হয়েছে যে যা তোরা ব্যবসা করে আমাদের নাম উজ্জ্বল কর, ঠিক আছে? ওয়ার্ডস বলতেছে আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি, ঠিক আছে? মানে নবাবের সাথেও কিন্তু সে তর্ক করতেছে, ও স্বীকারই করতে চাইতেছে না। এবার কি বলতেছে দেখো সিরাজ, ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার উপর অত্যাচার করার তোমরা অধিকার পাওনি। ওয়ার্ডস সমবেত সকলকে উদ্দেশ্য করে কি বলতেছে দেখো, এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ। ইজারাদার মানে কি, মানে লবণ ক্রয় করে, টাকার বিনিময়ে ক্রয় করে। স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা 3-4 আনা মন দরে পাইকারি কিনে নেয়। 3-4 আনা মন দরে মানে 1 মনের দাম হয় 3 আনা নাই 4 আনা। 4 আনা মানে 25 পয়সা না? তো 25 পয়সা, প্রায় 25 পয়সা, তাই তো আমি যদি ভুল করি ঠিক করে দিও, প্রায় 25 পয়সা। দেখো পয়সা, হ্যাঁ পয়সা দরে কেনে, তার মানে 1 মন মানে তো প্রায় 40 কেজি, তাই না? একটু খেয়াল করো, 40 কেজি লবণ পাওয়া যাইতো আজ থেকে 400 বছর আগে মাত্র 4 আনাতে, আরো কমে হয়তো বা পাওয়া যেত। তারপর এখানে বসেই এখানকার লোকের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মনে, তার মানে 25 পয়সা। 2 গুণ করলে হয় হচ্ছে 4 গুণ করলে হয় 1 টাকা, 8 গুণ করলে হয় 2 টাকা। 8 গুণ বেশি দামে তারা কি করতো, ব্যস্ত। তাইলে দেখো মানে এরা কি করতো, বাজারের থেকে সব লবণ পাইকারিতে কিনে নিত। বাজারে একটা কি হইতো তোমার আনস্টেবিলিটি থাকতো না, তো ওরা কি করতো ওই টাইমে, এই যে এখনকার অসাধু ব্যবসায়ীর মতো হঠাৎ করে সয়াবিন তেল নাই কেন, দাম বাড়াইতে হবে, এইরকম কাহিনীটা তখন করতো। এটা কে, এটা হচ্ছে সাদিকুর রহমান। সাদিকুর হচ্ছে ওয়ার্ডস, এটা হচ্ছে সাদিকুর,
কুর, হ্যাঁ রহমান, সাদিকুর অনেক রেগুলার স্টুডেন্ট, রহমান, এই হচ্ছে আমাদের ওয়ার্ডস, হ্যাঁ ওয়ার্ডস, ঠিক আছে। তো এবার দেখো, এবার একটু দেখো, এবার কি হইলো, ভালো কথা একটু খেয়াল করো। এখন সিরাজ এই তো বললো, এখন মীর জাফর বলতেছে এটা তো ডাকাতি, ডাকাতি হইতেছে। মানে ওই যে ধরো শেখ হাসিনা হচ্ছে, শেখ হাসিনার যে মন্ত্রী পরিষদ আছে না, তারা এইসব করে, হ্যাঁ। তো তারা হঠাৎ একদিন সংবাদ সম্মেলনে করতেছে আই হাই রে, আই হাই রে, এ তো ডাকাতি। কিন্তু ডাকাতি তো আপনার লোকজনই করতেছে, কারণ এদের সাথে ভালো খাতির ছিল কার, ইংরেজদের। এই মীর জাফর তো ইতিহাসে মীর জাফর, ঠিক আছে। এবার একটু দেখো সিরাজ, আপনাদের পরামর্শেই আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি, যারা ওরা লবণ ব্যবসা করতে পারে। আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। তার মানে এই মন্ত্রী পরিষদেই নবাবের কাছে বলছিল যে ইংরেজদের সাথে ব্যবসাটা করুন। ওই যে মনে আছে, প্রথমে তো ইংরেজদেরকে তাড়াই দিছিল, পরে যখন আবার আসছে, তোমাদের মনে আছে না যে ড্রেক উমিচাঁদকে দিয়ে চিঠিপত্র দিছিল, মানিক চাঁদকে দিয়ে রাজি করাইছিল। তো নবাব এই কথাটা বলতেছে। এবার কি হয়েছে দেখো, এই লোকটি কুঠিয়াল, এই কি তার প্রমাণ, এই লোকটি কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা। বলুন শেঠজি, হ্যাঁ ওই যে জগৎ শেঠের কথা বলতেছে, বলুন রাজবল, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি এই কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা। বলুন সিপাহ সালার, মানে মীর জাফর, বলুন রায় দুর্লভ, আমি এই অনাচারীর বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করার সদিচ্ছা দেখিয়েছি কিনা। হ্যাঁ বিচার করুন, আপনার কাছে আজ আমি আমার অপরাধের বিচার প্রার্থী। তার মানে এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় কিন্তু নবাব খুব সুন্দর মতো গেমটা খেলছে। নবাব সরাসরি কাউকে দোষ দেয় নাই, কিন্তু সবাই বুঝতে পারতেছে যে নবাব সবাইকে বলতেছে, দোষটা নিজের ঘাড়ে নিয়ে। এখানে চরম একটা গেম খেলছে, মাইন্ড গেম। হ্যাঁ আমরা দেখতে পেলাম নবাবের এই জায়গায় একটা মাইন্ড গেম, ঠিক আছে, একটা মাইন্ড গেম। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার কি হইতেছে, রাজবল্লভ বলতেছে, ধরে ফেলছে সবাই। রাজবল্লভ, জাহাপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, কিন্তু তা প্রকাশ্যে দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলতো। মানে এই ইন্টেনশনটা, নবাবের যে ইন্টেনশন, হ্যাঁ তা ধরতে পারছে। এবং সে বলতেছে যে এই অফিসে, হ্যাঁ এই অফিসে তো আরো, মানে হেডকোয়ার্টারে তো ধরো দরবারে অনেক ধরনের কর্মী আছে, তো সবার সামনে এত বড় বড় মন্ত্রী পরিষদ, সেনাপ্রধান, সেনাপতি, সবাইকে এভাবে অপমান না করলেও তো পারতো। নর্মালি আমাকে ডেকে বলতো, একটা নিপীড়িত মানুষের সামনে এত বড় মানুষকে আপনি অপমান করে দিলেন, এটা কি হতে পারে? জগৎ শেঠ, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই, তাই তো এরকম করলো। মানে সবাই কিন্তু এখন অপমানিত ফিল করতেছে, হ্যাঁ অপমানিত ফিল করতেছে। এবার একটু দেখো সিরাজ, হ্যাঁ সিরাজ কি বলতেছে একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা কোনো মূল্যে বিক্রি করতে দিতে চান না, এই তো। মানে আপনারা কোথায় দিলেন আমার মূল্য, আপনারা কি দিতে পারছেন? মীর জাফর, এই কথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন। এই অযথা দুর্ব্যবহারে আমরা হৃষ্ট মনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ নবাব, যে আমরা খুশি মনে আপনার এই কথাগুলা গ্রহণ করতে পারছি না। তখন সিরাজ বলতেছে, বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিপাহ সালার, যে আপনি আমাকে ভয় দেখান, আমার কথা আপনারা নিতে পারবেন না। দরবারে বসে নবাবের কিরকম আচরণ করা বিধেয় তাও আপনাদের মনে নেই, যে আপনারা আমার উপরে দোষ চাপাচ্ছেন। এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। আপনি জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকে কয়েদখানায় আটকে রাখতে পারি। হ্যাঁ কোনো দুর্বলতা নয়, শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে তাই করতে হবে। মোহনলালটাকে, মোহনলাল হচ্ছে তার সব থেকে কাছের সেনাপতি, হ্যাঁ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট সোলজার মোহনলাল। এখন সেই মোহনলালকে যখন ডাকছে না, মোহনলালের কিন্তু পদমর্যাদায় সবাই এরা বড়। মোহনলাল কি করছে, নবাব যখন বলছে না মোহনলাল, তখন মোহনলাল তরবারিটা বের করছে। নবাব বলছে তার মানে অ্যাটাক করতে হবে, এদেরকে মাইরা ফেলতে হবে। তখন সিরাজ কি বলতেছে দেখো, হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে, যে আর না, না আমি তা করব না, ধৈর্য ধরে থাকবো। অসংখ্য ভুল বুঝাবুঝি, অসংখ্য ছলনা, অসংখ্য স্বার্থের ওপর, স্বার্থ মানে হচ্ছে মিথ্যাচার, হ্যাঁ মিথ্যাচার,
মিথ্যাচারের ওপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহের কোনো অবকাশ আমি রাখবো না। মীর জাফর তখন বলতেছে, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাব পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে পড়ব। যে নবাব, আপনি যেই চিন্তা আমাদের মনে মানে পোষণ করতেছেন আমাদের জন্য, যে আমরা সবাই ক্রিমিনাল, সে বলার চেষ্টা করতেছে যে আমরা সবাই ক্রিমিনাল, সবাই কি, সবাই ক্রিমিনাল, ক্রিমিনাল, হ্যাঁ আমরা সবাই ক্রিমিনাল, এই কথা যদি আপনি মনে করেন তাইলে আমার পক্ষে আপনার দেশকে সার্ভ করা সম্ভব না, এইভাবে তো কাজ করতে পারবো না। সিরাজ তখন বলতেছে, ওই একটি পথ সিপাসালার, দেশের কল্যাণের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে। শুধু ওই একটি পথেই আমরা আবার উভয়ের কাছাকাছি আসতে পারি। ক্লোজ আপ, কাছে আসার গল্প। আমি জানতে চাই সেই পথে আপনি আমার সহযাত্রী হবেন কিনা। মানে নবাব একটা সুযোগ দিল, নবাব একটা কি দিল, সুযোগ দিল, সবাইকে একটা সুযোগ দিল। ঠিক আছে, নবাব একটা সুযোগ দিছে, ভালো কথা। যেহেতু সুযোগটা দিছে একটু খেয়াল করো। রাজবল্লভ বলতেছে, জাহাপনা উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার, যে জাহাপনা আপনি কি চাচ্ছেন শেয়ার করেন। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয় রাজবল্লভ। কলকাতায় ওয়ার্স ও ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। এই ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ, হ্যাঁ এই যে ফ্রেঞ্চ, তখন ফ্রেঞ্চ এর অধিকৃত মানে কি, ফ্রেঞ্চ এই অঞ্চলে ব্যবসা করে, এই অঞ্চলে কি করে, ব্যবসা করে, ঠিক আছে, ব্যবসা করে। তো ধরো চন্দননগর হচ্ছে এমন একটা জায়গা, সেই চন্দননগরে শুধুমাত্র ফরাসিরাই ব্যবসা করতে পারবে, এখানে ইংরেজরা করতে পারবে না, এটা একটা নিয়ম। কিন্তু যেটা দেখা গেছে যে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে ইংরেজরা, তাদের ওই দত্ত বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যে তাদের ব্যবহার, অর্থাৎ তাদের এটা ব্যবহার হিসেবেই ধরতে পারো, যে তাদের ব্যবহার এখন বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়াইছে। এখনই এর প্রতিবিধান করতে না পারলে, মানে এখনই এটার একটা সমাধান করতে না পারলে ওরা একদিন আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মানে কি, ওরা রাজনীতিতে ঢুকে আসবে যদি আমরা আজকে এটার সমাধান না করতে পারি। মীর জাফর তখন বলতেছে, যা বলা আমাদের হুকুম করুন, কি করতে হবে। তো দেখি কি হুকুম করে সিরাজ বলতেছে, আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। যে আমি অনেক সন্দেহ, অন্তহীন মানে কোনো সন্দেহ শেষ নাই, তারপরও আমি আপনাদের উপরে বিশ্বাস করতেছি। তবু বলছি, আপনারাই ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন। যে আমার সাথে যদি আপনি কাজ না করতে চান, বেরিয়ে যান। বোঝা যতই দুর্বহ হোক, যে বোঝা যতই দুর্বহ মানে কি, যা বহন করা যায় না সহজে হোক, একাই তা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না, যে ধোঁকা দিয়েন না, আর যাই করেন ধোঁকা দিয়েন না। ঠিক আছে, এবার দেখো মীর জাফর বলতেছে, দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থকে তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো, যে আমরা নবাবের অনুসারী হয়ে থাকবো। সিরাজ বলতেছে, আমি জানতাম আমি দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না, যে আপনারা কখনো দেশের প্রয়োজনকে তুচ্ছ জ্ঞান করবেন না, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ সেটা দুহাতে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, তারপর মীর জাফরের দিকে এগিয়ে গেলেন। মীর জাফর নতজানু মানে একটু নিচু হয়ে দুহাতে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন। মানে ওই টাইমে আসলে কি করবে, এদেরকে তো তুমি টাকা পয়সা দিয়ে রাখতে পারবা না, কারণ ওরা এক একজন সেনাপতি, সেনাপ্রধান, ওদেরকে তুমি এমনি টাকার মালিক, ক্ষমতা আছে, তো তাদের থেকে তুমি ওই জিনিসটা পাবা কেমনে, প্রমিসটা পাবা কেমনে। একমাত্র ধর্ম আছে এই জায়গায়, ধর্মকে যতই খারাপ মানুষ হোক না কেন, এর জায়গায় তো একটু ভয় পাওয়া যায়। তো কি হয়েছে দেখো, মীর জাফর, আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়ে থাকবো। আর এই মীর জাফর আর 2 থেকে 3 মাস পরের ঘটনা যখন পড়বো তখন বুঝতে পারবা কি হয়েছে। সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরীর হাত থেকে তামা, তুলসী, গঙ্গা জলের পাত্র গ্রহণ করলেন। মানে অন্য ধর্ম আর কি, অন্য ধর্মের যারা আছে, অন্য ধর্মের যারা আছে, হ্যাঁ, তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন।
রাজবল্লভ বলতেছে, আমি রাজবল্লভ তামা তুলসী গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার আজীবন নবাবের কল্যাণে উৎসর্গকৃত। রায়দুর্লভ বলতেছে, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছি সর্বশক্তি নিয়ে চিরকাল আমি নবাবের অনুগামী। দেখো সবাই বাটপারি করতেছে কিন্তু। উমিচাঁদ বলতেছে, রাম জি কি কসম मैं कुर्बान हूं নবাব के लिए। এবার সিরাজ বলতেছে, ওয়ার্ডস। এখন ওয়ার্ডসকে কি সুযোগ দিবে? ওয়ার্ডস, ইয়োর এক্সেলেন্সি। সিরাজ, আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম। আলীনগরটা কি? আলীনগর হচ্ছে একটা ডিল, বুঝছো? একটা ডিল আছে এই জায়গায়। এই ডিলটা কি দেখো, আমি এটা একটু পড়ে নিই, তারপর আমি তোমাকে বলতেছি। আচ্ছা, আগে ডিলটা বুঝাই দিই যে আলীনগর সন্ধিটা কি। এখানে দেখো লেখা আছে আলীনগর সন্ধি জিনিসটা কি। আলীনগর তো কলকাতা, তাই তো? কলকাতার একটা নাম আলীনগর, মানে ইংরেজদেরকে যখন হারায় বা তাড়ায় দিল নবাব, তখন বিতাড়িত করলো, তখন হচ্ছে নবাব এটার নামটা আলীনগর করে মানিকচাঁদকে দেওয়ান বানায় চলে গেল। তো এই আলীনগর হচ্ছে একটা, এই জায়গায় একটা চুক্তি হয়েছিল, এই কলকাতাতে একটা চুক্তি হয়েছিল 1757 সালের 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, কি সেটা? নবাব সিরাজউদ্দৌলা ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে বুঝতেই পারতেছো, ব্রিটিশদের মধ্যে নবাব কলকাতার ইংরেজ বসতি অধিকার করেন এবং ইংরেজরা তার প্রকৃত ক্ষতি সমূহের প্রতিবিধান করতে অস্বীকার করলে তিনি তাদের কলকাতা শহর থেকে বিতাড়িত করেন। মানে আমরা প্রথম অঙ্কের, একেবারে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য অনুসারে, হ্যাঁ, দৃশ্য অনুসারে, হ্যাঁ, একদম প্রথম দৃশ্য অনুসারে তিনি এই শহরের নতুন নামকরণ করেন আলীনগর। ভালো কথা, এটা কিন্তু আমরা জানি। আলীনগর করলো এবং মানিকচাঁদ হলো এটা দেওয়ান বা রাজা। হ্যাঁ, মানিকচাঁদ প্রধান প্রশাসনিক কর্মকর্তা। ইংরেজরা সাহায্যের আবেদন জানালে, মানে ইংরেজরা যখন ভেঙে গেল তখন সাহায্য কোথা থেকে আসতেছিল বলো তো? মাদ্রাজ থেকে। আমরা এটা পড়ছি হচ্ছে দ্বিতীয় দৃশ্যে, ঠিক আছে? আচ্ছা, মাদ্রাজ থেকে ক্লাইভ এবং ওয়াটসন। ক্লাইভকে হচ্ছে লর্ড ক্লাইভ, ইনার সম্পর্কে আরো জানবো আমরা সামনে, হ্যাঁ, এখন না। লর্ড ক্লাইভ আর ওয়াটসন হচ্ছে ওদের নেভির অ্যাডমিরাল। হ্যাঁ, নেভি মানে নৌবাহিনীর, নেভি অ্যাডমিরাল, হ্যাঁ, অ্যাডমিরাল অধীনে অতিরিক্ত সৈন্য বাহিনী উপনীত হয়েছিল কলকাতায়। মনে আছে যে আসতেছিল কতগুলা জাহাজ, কলকাতা পুনর্দখল করে ফেলে। নবাব কলকাতা অভিমুখে যাত্রা করে, নবাব আবার যায় অ্যাটাক করতে, কিন্তু কলকাতার কাছে খুব ভোরে ইংরেজরা আকস্মিক আক্রমণ করলে নবাব পশ্চাৎপদ স্মরণ করেন, মানে কি পিছিয়ে যায়। পিছিয়ে যেতে বাধ্য হয়। ইংরেজরা তাকে একটি চুক্তি স্বাক্ষর করার জন্য প্রস্তাব দেয়। এই যে নবাব, মানে সে তো নবাব, দিন শেষে নবাবের সাথে পারার ক্ষমতা ওই টাইমে ইংরেজদের ছিল না, ইভেন পলাশির যুদ্ধেও ছিল না যদি বিশ্বাসঘাতকতাটা না হতো। তো ওরা একটা নতুন ফর্মুলা আবিষ্কার করে যে আমরা একটা চুক্তির কথা বলি, কারণ নবাব তো কোণঠাসা হয়ে গেছে। তাইলে নবাবকে যেহেতু কোণঠাসা, হ্যাঁ, নবাব যেহেতু একদম কোণঠাসা হয়ে গেছে, তাই একটা সুযোগটা কাজে লাগাই। নবাব তার প্রধান উপদেষ্টা বৃন্দ ও মন্ত্রীদের পরামর্শক্রমে, এই উপদেষ্টা বৃন্দ এবং মন্ত্রীরাই কিন্তু ছিল এই যে রায়দুর্লভ, উমিচাঁদ, তারপরে হচ্ছে এই তোমার মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, এরা, ঠিক আছে? এবার একটু দেখো এই চুক্তির প্রধান ধারাগুলা কি কি ছিল, একটু খেয়াল করো। নবাব 1917 সালে ফররুখ শিয়ারের ফরমানে প্রদত্ত সকল সুবিধা ইংরেজদেরকে দিবেন। ওই যে ট্যাক্স ফ্রি বাণিজ্য করতে হবে, হ্যাঁ, ট্যাক্স ফ্রি বিজনেস চালু করতে পারবে আবার। তো নবাব তো রাজি হলো। কোম্পানির দস্তক এর আওতায় বাংলার ভিতর দিয়ে যেসব পণ্যদ্রব্য অতিক্রম করবে সেগুলোর উপর কোনো শুল্ক তুলে নিতে হবে বা ট্যাক্স ফ্রি করতে হবে। হ্যাঁ, ওগুলাকে ট্যাক্স ফ্রি করে দিতে হবে, ফ্রি। নবাব বিনা বাধায় কলকাতার ইংরেজ দুর্গটিকে সুরক্ষিত করার অনুমতি দিবে। মানে ওকে, যেই দুর্গটা ফোর্ট উইলিয়াম দুর্গ আর কি, ফোর্ট মানেই তো দুর্গ আর কি, উইলিয়াম, সেটাকে তারা আবার বানাইতে পারবে, দুর্গ বানাইতে পারবে। কলকাতায় ইংরেজগণ স্বাধীনভাবে মুদ্রাঙ্কন করতে পারবে বা টাকশাল ব্যবহার করতে পারবে। তো এই ছিল কিছু চুক্তি, আর সেই চুক্তিতে এটাও ছিল যে ফরাসিরা ওই জায়গায় ব্যবসা করবে, তোমরা এই জায়গায় করবা, এই করবা, দুজনের ভিতরে যাতে গ্যাঞ্জাম না হয়। কারণ ডাচ এবং ফ্রেঞ্চ এরা শুরু থেকেই ব্যবসা করার একটা টেন্ডেন্সি নিয়েই এখানে আসছিল, আবার এরাও বণিক,
মানে ইউরোপিয়ান বণিক আর ইংরেজদের কাছে পেরে ওঠে না এরা, ইংরেজরা একচেটিয়া ব্যবসা করতে পারছে। তো এই হচ্ছে কিছু ধারা ছিল, সেখানে বলতেছে আলীনগরের সন্ধি অনুযায়ী কোম্পানির প্রতিনিধি হিসেবে তোমাকে আমি দরবারে আশ্রয় দিছি। মানে এই যে ব্যবসা যে করবে এরা, তো এখান থেকে ওয়ার্ডস এবং কলেজ ছিল না, যারা হচ্ছে কুঠির পরিচালনা করত, হ্যাঁ, যারা কুটির পরিচালনা করত, কুটির পরিচালক, পরিচালক, হ্যাঁ, চালক, হ্যাঁ, সেই কুঠির পরিচালকের এই যে রিপ্রেজেন্টেটিভ হয়ে নবাবের দরবারে ঢোকার অনুমতি শুধুমাত্র এই ওয়ার্ডসের ছিল। সেই সম্মানে অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো। মানে কি, যে তুমি আমার দরবারে ঢুকে আমার দরবারে কি চলে সেটা তোমার ইংরেজদের বলে দিচ্ছ, তোমাকে সাজা না দিয়েই ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইভ আর ওয়াটসকে গিয়ে সংবাদ দাও যে তোমাদের আমি উপযুক্ত শিক্ষা দিব। এটা ওয়াটসন হওয়ার কথা, কারণ ওয়াটসকেই তো কথাটা বলতেছে, তাহলে তো ওয়াটসন হবে, মানে নেভি অ্যাডমিরাল। গিয়ে সংবাদ দাও তাদের আমি উপযুক্ত শিক্ষা দিব। আমার ইচ্ছের বিরুদ্ধে বেঈমান নন্দকুমারকে ঘুষ খেয়ে তারা চন্দননগর ধ্বংস করে দিয়েছে। এই নন্দকুমার ছিল হচ্ছে রাজা, একটা রাজা, হ্যাঁ, একটা রাজা, বা আমরা বলতে পারি একটা দেওয়ান, হ্যাঁ, একটা দেওয়ান। মানে ইংরেজরা একে পরে, এ কিন্তু পরে ইতিহাস পড়লে দেখবা ফাঁসি টাসি হয়, ওয়ারেন হেস্টিং না কি জানি একজন, হ্যাঁ, এই নামেই তো মেবি একজন গভর্নর জেনারেল ছিল, তাকে শাস্তি মাস্তি দেয় পরে, তো ওইটা এই রচনায় নাই। নন্দকুমার হচ্ছে একজন দেওয়ান ছিল, তাকে ঘুষ খাওয়াইছে, ঘুষ খাওয়ায় চন্দননগরে ঢুকতে পারছে, কারণ চন্দননগর ছিল ফরাসি অধিকৃত, ওইটার কন্ট্রোল তারা নিছে। ওই ধত্তের শাস্তি তাদের দিবই। এখন ওয়ার্ডস কি বলতেছে? ওয়ার্ডস বলতেছে ওকে ইউর এক্সিলেন্সি, যা খুশি তাই করেন, আই ডোন্ট কেয়ার ব্রো, বের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এতটুক তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো, এতটুক তোমরা বুঝতে পারলা কিনা বলো, বলো 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 বলো, পারলা কিনা, কি না, এতটুক বুঝতে পারছো কিনা? ঠিক আছে, শাহির, শাহির তুই তো একটা ক্যারেক্টার পাবি। শাহির, রে আমার আইফোনটা রে, শাহির তুই ক্যারেক্টার পাবি না, তোর নাম নিচে আমার আইফোন পেরে গেছে ভাই, তুই ক্যারেক্টার পাবি না, আমি কষ্ট পেয়েছি। আচ্ছা যা, তারপরেও তোর একটা ক্যারেক্টার দিই। তুই হইলো, আমি কই, তুই হইলো, শাহির হচ্ছে আমাদের রাজবল্লভ, ঠিক আছে, রাজবল্লভ, এটা হচ্ছে আমাদের শাহির, এই যে শাহির, হ্যাঁ। সাদিক হচ্ছে কি ছিল? ওয়ার্ডস। আর শাহির হচ্ছে কি? রাজবল্লভ। দেখো এখন তোদের ভিতরে যার স্বাস্থ্য একটু ভালো, হ্যাঁ, সে যদি একটু সরাসরি আমাদেরকে বলে, তাহলে এই জগৎ শেঠ ক্যারেক্টারটা তার। ঠিক আছে, এবার দেখো কোথায় এই যে এত কিছু ঘটলো, এত অপমানিত হলো, অপমানিত হবার পর সব, এই যে দেখ সব, হ্যাঁ, এই সব ক্রিমিনালগুলা, হ্যাঁ, মীর জাফরের ঘরে গেছে। মীর তোর হচ্ছে জাফরের ঘরে সবাই গেছে, জাফর এর ঘরে, ঠিক আছে, ঘরে মানে মহলে গেছে, মিটিং, সবার মিটিং, যে এত বড় অপমান করছে আমাদেরকে, আই হাই রে, আই হাই রে, কি হয়ে গেল আমাদের সাথে, নবাবের এত বড় দুঃসাহস, আমাদের মতো মানুষ তাদেরকে অপমান করছে দরবারে ডেকে সবার সামনে। একটু দেখো কারা কারা আছে, জগৎ শেঠ, মীর জাফর, রাজবল্লভ, রাইসুল, মনে আছে? এই যে গুপ্তচর, এখানে কিন্তু খুব মজার ঘটনা আসবে। গুপ্তচর, হ্যাঁ, গুপ্তচর, এ কিন্তু নবাবের লোক, হ্যাঁ, এ কিন্তু নারায়ণ সিং যার আসল নাম, এ কিন্তু গুপ্তচর, হ্যাঁ, এবং প্রহরী। মন্ত্রণা সভায় উপস্থিত যারা যারা আছে সবাই, দেখো জগৎ শেঠ বলতেছে, দেখো জগৎ শেঠ কি বলতেছে, তেল মারতেছে, সোজা কথায় তেলবাজ, হ্যাঁ, তেলবাজ। এই তেলবাজ কি করতেছে দেখো,
আচ্ছা, এমডি আল আরাফাত, এমডি আল আরাফাত, তাই না? এমডি আল আরাফাত, তুই হইল এই রাইসুল জুরাহা, ঠিক আছে? তুই হলো আরাফাত, আরাফাত, আরাফাত। এই যে আর আমাদের ওই যে কি জানি আমাকে উপন্যাসে একটা ক্যারেক্টার ছিল না, খনকার মোল্লা, এই যে নাজমুস সাকিব, এই নাজমুস সাকিবরে আমরা এই জগৎ শেঠ বানাই দিই, ঠিক আছে? একটু হেলদি মনে হয় ও, তো দেখ কি হইতেছে। তো জগৎ শেঠ বলতে, এই সিপা সালার বড় বেশি হতাশ লাগছে আপনাকে, হোয়াট হ্যাপেন টু ইউ। ও তো বাঙালি, সরি, আমি তো ইংরেজিতে আবেগ কন্ট্রোল করতে পারি না আসলে। সিপা সালার বড় বেশি হতাশ হয়েছেন, হ্যাঁ? তেল দিতেছে দেখো মীর জাফর, না শেঠজি না, আমি হতাশ হবার প্রশ্নই নয়, আমি নিস্তব্ধ হয়ে গেছি, অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য আমি তৈরি হচ্ছি। বুকের ভেতর আহা আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা টকবক করে ফুটে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। মানে এই যে অপমান বোধটা, মানে প্রচুর অপমানিত হয়েছে সে, ফিল করতেছে যে নবাব কিভাবে আমাকে এতগুলা কথা বললো। হ্যাঁ, এবার একটু দেখো রাজবল্লভ, শুধু আপনার অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। পদস্থ কেউ হলে মানির মর্যাদা বুঝতো, মানি মানে সম্মানিত মানুষের মর্যাদা বুঝতো, কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, আমার চোখের সামনে কিয়ামতের ছবি ভেসে উঠলো। মানে ও বলতেছে এখন মোহনলাল সম্পর্কে জানাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কই গেল, হ্যাঁ, ইনার সম্পর্কে আমাদের জানাটা অনেক ইম্পর্টেন্ট, জানাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট। চলো মোহনলাল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখো, হ্যাঁ দেখো, এবার একটু আসো তো একটু দেখি মোহনলাল ক্যারেক্টারটা একটু ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে কয়েকটা লাইন পড়াই মোহনলাল থেকে। হ্যাঁ, মোহনলাল থেকে কয়েকটা লাইন পড়াই, একটু দাঁড়াও। মোহনলালটা কোথায় আছে? এখানে আছে, একটু দেখি। এখানে এই যে ওয়াটসন, অ্যাডমিরাল ওয়াটসন, একটু আগে তার কথা আমরা জানছি, আস্তে আস্তে সবগুলা জানবো, যখন প্রয়োজন যেটা তখন সেটা পড়বো আর কি। একবারে পড়লে তো মনে রাখতে পারবা না। মোহনলাল, একটু দেখি মোহনলাল, এই যে মোহনলাল, এই মোহনলালটা দেখো কত বড়, মোহনলালের ঘটনা দেখো কত বড়। এত বড় আমরা না জানি, সরি এতটুকু, এই নিচে তো মোহাম্মদ বেগ। একটু দেখো, এই মোহনলাল কাশ্মীরি সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত সেনাপতি। হ্যাঁ, শওকত জংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিল। সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। এক সময় তিনি নবাবের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন। পলাশির যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সাফরেকে নিয়ে বীর দর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, কিন্তু মীর জাফর ও রায়দুল্লভের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেয়। মোহনলাল পুত্র সহ ইংরেজদের হাতে বন্দী হয়। ক্লাইভের নির্দেশে গুলি করে তাকে হত্যা করা হয়। অথচ ক্লাইভকে এক চিঠিতে ওয়াটসন জানিয়েছিল নবাবের শত্রুরা মোহনলালকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলেন, যাতে নবাব বস্তুনিষ্ঠ পরামর্শ দেওয়ার লোক আর না থাকে। মানে নবাবকে খুব সুন্দর পরামর্শ দিতে পারত এই মোহনলাল। এই কারণে মোহনলাল নবাবের খুব কাছের সেনা ছিল, খুব পছন্দ করতো দুইজনকে, মীর মর্দান এবং মোহনলাল, দুই এটা একটু মনে রাখো, ঠিক আছে? পরে আসলে মৃত্যুবরণ করেন। তো এই মোহনলাল ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট, তাই এরা আবার মোহনলালকে দেখতে পারে না। হ্যাঁ, এবার কি হইতেছে দেখো তো, এই যে শাহির রাজবল্লভ তো এই কথাগুলো বললো। এরপর রায়দুল্লভ, হ্যাঁ রায়দুল্লভ, সিপা সালারের অপমানটাই আমার বেশি জ্বলতেছে। মানে এরা সবাই মীর জাফরকে পরবর্তী লিডার হিসেবে দেখতেছে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো মীর জাফর কি বলতেছে। এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন, সিরাজ আমাদের শান্তি দেবে না, জগৎ শেঠ তা দেবে না, চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দি করতে চায়। এরপর সিংহাসন স্থির করতে পারলে তো কথাই নেই। চতুর্দিকে বিপদ মানে কি জানো? যে ইংরেজদের সাথে তো নবাবের সরাসরি বিরোধ, ইংরেজদের সাথে, হ্যাঁ ইংরেজদের সাথে নবাবের কি বলতো, নবাবের সরাসরি কি বিরোধ,
হ্যাঁ, তো বলতেছে চারিদিকেই তো নবাবের সিরাজের বিপদ, আর এই বিপদের টাইমে আমাদেরকে যদি বন্দি করে ফেলে তাহলে যখন সিংহাসনে সে স্থির হবে তখন তো আমাদের খেয়েই ফেলবে। রাজবল্লভ কি বলতেছে, শাহির বলতেছে, তখন দেখ বলতেছে আমাদের অস্তিত্বই তো সে লোপ করে দেবে, আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পেয়েছে তা প্রকাশ পায়নি তার চেয়ে বহু বেশি। মানে এই ব্যাপারটা কি জানো, এই ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা আবেগের বশে বলি না, আমি তোমাকে কত ভালোবাসি, আসলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, যখন তুমি আমার মনটা দেখবে তখন বুঝবে, যখন আমি থাকবো না তখন বুঝবে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম। এই যে এই সকল নাটকবাজ কথা আমরা বলি না, তো এই কথাটা এরকম যে নবাব যতটুকু প্রকাশ করছে তার থেকে বেশি আমাদের প্রতি তার একটা ঘৃণা কাজ করতেছে, যেটা দেখতে পাইনি আমরা। শওকত জংয়ের ব্যাপারে তো নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি, শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে, এতে আমাদের নিশ্চিত হবার কিছুই নাই। এখানে একটু ইতিহাসে কনফ্লিক্ট লাগে, কিরকম যে তারিখটা যদি আমরা একটু খেয়াল করি, তারিখটা কত, তারিখটা হচ্ছে 19শে মে। হ্যাঁ, 19শে মে, কিন্তু শওকত জংকে নবাব যখন পরাজিত এবং হত্যা করে সেটা আরও পরের ঘটনা, কিন্তু এই ঘটনার মাঝখানে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা তোমরা এখানে আমি একটু বের করে রাখছি, তোমরা এখানে পাবা, একটু দেখো শওকত জংটা কে ছিল। তোমরা সবাই কিন্তু জানো যে শওকত জংটা কে ছিল। শওকত জং ছিল হচ্ছে শাহ বেগমের ছেলে, অর্থাৎ আমরা জানি যে নবাবের নানা আলীবর্দী খাঁয়ের বড় ভাই হাজি আহমদের 3 ছেলের নওয়াজিশ, সাইয়েদ এবং জয়নুদ্দিন এর সাথে বিয়ে হয় যথাক্রমে মেহেরুন্নেসা, শাহ বেগম এবং আমিনা বেগমের। তো এই আমিনা বেগমের যেই ইতিহাস থেকে আমরা এখানে এই বই থেকে আমরা পাই যে 3 সন্তান ছিল, এক হচ্ছে সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা এবং হামদি, মির্জা হামদি। তো একরামউদ্দৌলাকে দত্তক নিছিল হচ্ছে মেহেরুন্নেসা, কারণ মেহেরুন্নেসার স্বামী ফিজিক্যালি আনফিট ছিল, ও পরকিয়া করতো, মানে মেহেরুন্নেসা পরকিয়া করতো। হ্যাঁ, ঘসেটি বেগম তোমাদের প্রিয়, তোমরা মেয়েরা যারা আছো ক্যারেক্টার তো অনেকেই নিতে চাইতেছো, তো এই ঘসেটির ক্যারেক্টার যদি কেউ নিতে চাও নিতে পারো, সমস্যা নেই। এখন এই ঘসেটি বেগম যখন দত্তক নিল ইকরামকে, তোমরা জানো কতদিন বলছি, ইকরাম মারা যায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে, তারপরে সে শওকত জংকে কাছে নিজের সন্তানের মতো বড় করতে থাকে এবং সে চায় শওকত জংই যাতে রাজা হয়, মানে তার মেজ বোনের ছেলে। ঠিক আছে, এখন ঘটনাটা কি, নবাব আলীবর্দী খাঁ এর অধীনে পূর্ণিয়া, এটা একটা প্লেস, পূর্ণিয়া কি একটা প্লেস। ধরো এই যে কিছুদিন আগে যেমন শেখ পরিবারের খুব দাপট চলতো, বাগেরহাট 1, 2 তার লোকজন, ঢাকা 1, 2, 3, 4, 7 সব ওই শেখ পরিবারের লোকজনই এমপি মিনিস্টার হইতেছে। তো ওই টাইমে যেটা হইতো, বাংলা বিহার উড়িষ্যা মিলে কত বড় বড় জায়গা, তো কিছু কিছু জায়গায় নবাবের পরিচিত প্রশাসনিক কর্তা প্রেরণ করতো। তো এখানে সেটাই বলছে যে পূর্ণিয়া একটা প্লেস, এটা নায়েব নাজিম, নায়েব নাজিম মানে হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তা, এবং মুর্শিদাবাদে নিজামত লাভে সিরাজউদ্দৌলার প্রতিদ্বন্দ্বী ছিল এই তোমার শওকত জং। আলীবর্দী খানের ভাতস পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে পূর্ণিয়ার নায়েব নাজিম সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ হচ্ছে শাহ বেগমের জামাই, শাহ বেগম এর স্বামী। হ্যাঁ, মানে আলীবর্দীর দ্বিতীয় মেয়ে, তার পুরা নাম এটা। এর মৃত্যুর পর তার পুত্র শওকত জং পূর্ণিয়ার নায়েব নাজিম নিযুক্ত হন, যে ওই জায়গাকার বাপ মরছে, বাপের পরে তার পুত্র হয়েছে ওই জায়গাকার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আলীবর্দীর মৃত্যুর প্রাককালে মানে পরে সেনাপতি মীর জাফর আলী খাঁ ও ঘসেটি বেগম সহ সিরাজউদ্দৌলার বিরোধীরা গোপনে সুবাহ বাংলার মানে এই পুরা বাংলার নিজামতে অর্থাৎ তোমার নবাবিতে শওকত জংয়ের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে শুরুতে, মানে যখন মীর জাফর নিজেকে নবাব হিসেবে দেখতেছে না, হ্যাঁ, তখন হচ্ছে শওকত জংকে সাপোর্ট করতেছে আর কি ওই টাইমটা। আলীবর্দী যখন মৃত্যুবরণ করলো, এরপর মুর্শিদাবাদে নিজামতে সিরাজউদ্দৌলা অধিষ্ঠানের অব্যাহতির পরে, এই নিজামত কথাটার অর্থ হচ্ছে নবাবী, হ্যাঁ, বা সিংহাসন হওয়ার পরেই শওকত জং মীর জাফরের নিকট থেকে একটি গোপন পত্র পায়। ঘটনা কিন্তু এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু। দেখো, শওকত জং কে মীর জাফর একটা চিঠি দেয়, একটা গোপন চিঠি দেয় যে সিরাজকে হত্যা করতে হবে।
ওই পত্রে তিনি শওকত জংহকে বাংলা আক্রমণের অনুরোধ করে, যে নবাব যেখানে থাকে আক্রমণ করে, নবাবকে হারায় তুমি রাজা হও। তাহলে তুমি যদি রাজা হও, এ তো ভাং খায় নাচনিওয়ালাদের সাথে পইরা থাকে, তাহলে আলটিমেটলি শাসনভার তো চলে যাবে সবার কাছে। এবং এই অভিযানে মুর্শিদাবাদের কতিপয় সেনাপতি সহ তার নিজের সমর্থন দানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু পূর্ণিয়ার নবাব তার উচ্চাভিলাষে দিল্লির সম্রাটের দরবারে ষড়যন্ত্র শুরু করেন 3টি পূর্বাঞ্চলীয় সুবার নিজামত মঞ্জুর করে ফরমান লাভের জন্য, যে সামগ্রিকভাবে সব দায়িত্ব আমার লাগবে। এই ষড়যন্ত্রের সংবাদ পেয়ে সিরাজউদ্দৌলা পূর্ণিয়ার জয়ের জন্য এক অভিযান পরিচালনা করে। এইটা একটু মনে রাখো। নবাব বুঝে যায়, খবর পাওয়া যায়, তখন নবাব আক্রমণ করে পূর্ণিয়াতে, যে শওকত জংহকে একদম নাই বানায় দিয়ে আসে। হ্যাঁ, কারণ ও থাকলে তো আমার জন্য রিস্ক হয়ে যেতেছে। পথে রাজমহলে পৌঁছে তিনি শওকত জংহের নিকট থেকে আনুগত্যের বার্তা পায়। মানে এটা বলতে পারো যে এক ধরনের ক্ষমা। হ্যাঁ, ক্ষমা, যে পথেই শওকত জংহ বুঝে যায় যে সে পারবে না হয়তোবা, তখন নবাবের কাছে সে বলছে যে আমি তো আপনার ফলোয়ার, আমি যা করছি ভুল করছি, আর করব না। তখন তিনি শওকত জংহ এর বিরুদ্ধে প্রেরিত সেনাবাহিনী ফিরিয়ে আনেন। অবশ্য বাহিনী ফিরিয়ে আনার পেছনে মূল লক্ষ্য ছিল কলকাতার ইংরেজ বেনিয়াদের বিদ্রোহের মোকাবেলা করা, যাতে বাইরে অভিযানকালে তার পশ্চাৎভাগ নিরাপদ থাকে। এ ব্যাপারটা বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে এরকম যে উনারা যখন সৈন্য নিয়ে চলে যেতেছিল পূর্ণিয়ায়, তখন তো কলকাতা, মুর্শিদাবাদ এই জায়গাটা ফাঁকা। ইংরেজরা যদি আবার অ্যাটাক করে তাহলে তো বাঁচার উপায় নেই। এবার একটু দেখো, কলকাতা বিজয়ের পর নবাব সেপ্টেম্বর মাসে পূর্ণিয়া অভিমুখে সসৈন্য অগ্রসর হয়। আবার যায় যে পূর্ণিয়া দখল করতে। মণিহার যুদ্ধে 1956 সালের 10 অক্টোবর বর্তমান ভারতের বিহার রাজ্যে মণিহারি নামক স্থানে তদানীন্তন পূর্ণিয়ার বিদ্রোহী শাসনকর্তা শওকত জংহ এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংগঠিত হয় যুদ্ধ। এই যুদ্ধে শওকত জংহ পরাজিত এবং নিহত হয়। এইটা হচ্ছে একটা ঘটনা। কিন্তু এইটা কত তারিখে? এটা 10 অক্টোবর। কিন্তু আমরা আসি কত তারিখে? আমরা তো অক্টোবরে নাই, আমরা তো 19শে মেতে আসি। তো 19শে মের ঘটনাটা হচ্ছে আক্রমণ করতে আরেকবার গেছিল, মোহনলাল সেনাবাহিনী নিয়ে গেছিল, পরে আসে আর কি, ব্যাক করে, এরকম একটা ঘটনা আর কি। তো এখন একটু দেখো, একটু ভালো মতো তোমরা খেয়াল করো যে এটা কিন্তু হচ্ছে 1956 সাল, আর আমরা আছি কত? 57 সাল। তাহলে একটু দেখো, মানে আমি একটু আলাদা দিছি মনে হয় তোমাদেরকে, আমি আরো ক্লিয়ার করে দিই। প্রথমবার যখন শওকত জংহকে অ্যাটাক করতে গেছিল নবাব বাহিনী, তখন শওকত জংহ তাকে সমর্থন জানাইছিল, যে আমার আনুগত্য স্বীকার করছিল, তখন ব্যাক করে। পরে আবার শওকত জংহকে অ্যাটাক করতে নবাব যায়, মোহনলালের অধীনে সৈন্য পাঠায়। তখন মোহনলালের অধীনে যখন সৈন্য পাঠায় যায়, তাতে হত্যা করে সেপ্টেম্বরে আবার চলে আসে। আর এটা পড়তেছি আমরা কবে? এটা পড়তেছি হচ্ছে আমরা মে মাসে, তাই না? পরের বছরের ঘটনা, পরের বছর। তা আশা করি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হইছো। হ্যাঁ, তার মানে এখানে কি বলছে দেখো, আমাদের অস্তিত্বে সে লোপ করে দেবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণের প্রকাশ পাইছে, তা পাইনি তার চেয়ে বহুগুণ। শওকত জংহের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি। তার মানে শওকত জংহের ব্যাপারে যখন নবাব বুঝে গেছিল এই ব্যাপারটা, দেখো নবাব কিন্তু জানতো যে একটা গোপন চিঠি আদান প্রদান হয়েছে এবং শওকত জংহ তাকে অ্যাটাক করবে। এখন চিঠিগুলা কারা পাঠাইছে না পাঠাইছে সবই কিন্তু নবাব বুঝতে পারছিল, কিন্তু এই ব্যাপারে কিন্তু নবাব তাদের সাথে, এই দুষ্টু লোকদের সাথে কোনো কথাই বলেনি। ঠিক আছে, এবার একটু দেখো, শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে কি করছে? বিনাশ করছে। এবার একটু দেখো, এতে আমাদের নিশ্চিত হওয়ার কিছুই নেই। হ্যাঁ, যে এতে আমাদের নিশ্চিত হওয়ার কিছু নেই যে আমরা যে খুব শান্তিতে থাকবো, ব্যাপারটা এরকম না। জগৎ শেঠ, তার প্রমাণ তো রয়েছে হাতের কাছে। আমাদের গ্রেফতার করতে গিয়েও করেনি, কিন্তু রাজা মানিকচাঁদকে তো ছাড়লো না। এই মানিকচাঁদও একটা বাটপারি করছে। মানিকচাঁদ কি বাটপারি করছে? তোমরা যখন, তোমাদেরকে আমি মানিকচাঁদের কাহিনীটা পড়াইছিলাম, দাঁড়াও এই জায়গায়, হ্যাঁ, তোমাদেরকে যখন আমি মানিকচাঁদের কাহিনীটা পড়াইছিলাম, এখানে পাঠ পরিচিতিতেই ঘটনাটা দেওয়া আছে, একটু দেখো মানিকচাঁদের ঘটনাটা কোথায় আছে। এটা হচ্ছে উমিচাঁদের, একটু দেখি, এইটা না, মানিকচাঁদের ঘটনাটা কোথায় পড়াইছিলাম, দাঁড়াও একটু দেখো মানিকচাঁদ কি করছিল, একটু দাঁড়াও, আমি এগুলো একটু মিলাই দিই তোমাদেরকে। হ্যাঁ, ড্রেক, এই যে মানিকচাঁদ, দেখো একটু খেয়াল করো। এই যে রাজা মানিকচাঁদ ছিল নবাবের অন্যতম সেনাপতি, তিনি বাঙালি কায়স্থ পরিবারের ঘোষ বংশে জন্ম। নবাবের গোমস্তা হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে আলিবর্দী খাঁর সুনজরে পড়ে তিনি মুর্শিদাবাদে সেরেস্তাদারি পদ পেয়েছিলেন।
সালে এত তারিখে কলকাতা দখল করলে সে আলীনগর নামকরণ করেন এবং মানিকচাঁদকে সেখানকার গভর্নর করেন, মানে দেওয়ান বা গভর্নর বা রাজা, হ্যাঁ দেওয়ান। এবার একটু দেখো, কিন্তু বিশ্বাসঘাতক মানিকচাঁদ ইংরেজদের সাথে সর্বদাই যোগাযোগ রক্ষা করছিল, তাহলে এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতা পৌঁছে মানিকচাঁদকে পত্র লিখে তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এক সময় নবাব সিরাজ মানিকচাঁদকে কলকাতার সোনাদানা লুট করে কুক্ষিগত করার জন্য অপরাধে বন্দী করছিল, তো এইটা হচ্ছে তার দোষ ছিল। অবশেষে রায় দুর্লভের পরামর্শে প্রায় 10 লক্ষ টাকা জরিমানা দিয়ে মানিকচাঁদ মুক্তি পেয়েছিল। তাহলে এই ব্যাপারটা কি বুঝতে পারছো যে ও কি করছে? এই যে এই জায়গায় আমরা যে ঘটনাটা পড়লাম, কই এই যে, তাহলে ও কি করছিল? সোনা দানা কুক্ষিগত বা নিজের কাছে আটকে রাখছিল। সোনা দানা, হ্যাঁ, কি করছিল? স্টোর করে রাখার অপরাধে বুঝা গেছে? এবার একটু দেখো, তাকে কয়েদখানাতে পর্যন্ত যেতে হয়েছে, শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা, এটা ছিল তার জরিমানা। হ্যাঁ, এটা ছিল তার কৌশন ফি। এই জরিমানাটা সে দিছে। আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্টেও বিপদ ঘনিয়ে এসেছে। নন্দকুমারের দুর্ভাগ্যে, অদৃষ্ট মানে কি? খারাপ ভাগ্য, মানে নন্দকুমারও তো দেওয়ান, তাই না? দেওয়ান, চন্দননগরের ওই দিককার দেওয়ান, মনে আছে না? তো ও তো ইংরেজরা ওকে ঘুষ দিছে এবং ইংরেজরা ফরাসি অধিকৃত জমিটা ধরে নিচ্ছে, মানে জায়গাটা ধরে ফেলছে। এবার দেখো মির্জাফর, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি, আমাদের সবার জীবনে বিপদ আছে। হ্যাঁ, আমাদের সবার জীবনে কি আছে? বিপদ আছে। এবার একটু দেখো কি বলতেছে, একটু মনোযোগ দাও। একটু মনোযোগ দাও। এইটা শেষ করব। দেখো রাজবল্লভ, এখন রাজবল্লভ কি বলতেছে দেখো, আমি ভাবছি তেমন দুঃসময় যদি আসে, তার মূল্য দিয়ে মুক্তি কিনবার পথটাও যদি খোলা থাকে, সে মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে তা আমরা বইতে পারবো কিনা সন্দেহ। মানিকচাঁদের মুক্তি মূল্য 50 কোটি টাকার কম হবে না, মানে 10 লাখ টাকা সে জরিমানা দিছে। হ্যাঁ, কিন্তু তাকে যে আটকায় রাখছে, তার মুক্তি মূল্য কত টাকা হতে পারে? তার মুক্তি মূল্য হবে 50 কোটি টাকারও বেশি। ওই টাইমের 50 কোটি বুঝো। এখন জগৎ শেঠ তার উপাধি, তাই না? অনেক কোটি কোটি টাকা না? এই একটা নাটক করতেছে দেখো। ওরে বাবা, আমার চেয়ে গলার পা দিয়ে বুকের ভেতর থেকে কলিজাটা টেনে বার করে আনুক, 50 কোটি। আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও 1 কোটি হবে না, ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না। নাটকের শেষ নাই। নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফু খায়ের অধীনে 2000 অশ্বারোহী পুষতে হচ্ছে। এটা কেন? তার যত টাকা পয়সা আছে, হ্যাঁ, এই টাকা পয়সা দেখভাল করার জন্য প্রায় 2000 অশ্বারোহী এই সেনাপতি ইয়ার লুৎফু খায়ের অধীনে কাজ করতেছে। বুঝতে পারছো এই লোকের কি পরিমাণ টাকা পয়সা? আর সে কয় আমার কলিজাটা বাইর করে আনলেও মনে হয় এত টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ, মির্জাফর তখন বলতেছে কাজেই আর কালক্ষেপ না, মানে আর দেরি করা চলবে না। রাজবল্লভ, আমরা প্রস্তুত, কর্মপন্থা আপনিই নির্দেশ করুন যে কি করতে হবে, কি করা লাগবে আপনিই নির্দেশ করুন। আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম। এখন মির্জাফর বলতেছে আমার উপরে আপনাদের আন্তরিক ভরসা আছে, আমি তা জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহ দোলায় ভুগছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করতে হবে। আমার প্রস্তাব জগৎ শেঠ, আমার তাতে কোনো আপত্তি নাই। রায় দিল, এতে আপত্তি কি থাকতে পারে? নেপথ্যে একজন ঘোষণা দিতেছে, একজন ঘোষক, একটা ঘটনা ঘটবে দেখো। মানে নেপথ্যে বা আমরা বলতে পারি যে পাশ থেকে, হ্যাঁ, এখানে ধরতে পারি পাশ থেকে একটা সাউন্ড আসতেছে। কেমন সাউন্ড? ওরে বাবা, কতবার দেখতে হবে, দেউরি থেকে আরম্ভ করে এ পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি, এই দেখো বাবা, আর একটি বারও দেখো। তা হলো
কে, এটা একটা সাউন্ড আসতেছে পাশ থেকে। এই দেউরি মানে কি? দেউরি মানে হচ্ছে মূল ফটক বা গেট। গেট থেকে এই পর্যন্ত ধরো 21 বার নিজেরে চেক করাইছে। কে আসতেছে দেখো, রাইসুল জোহালা কামরাই বা একটা ঘরে ঢুকলো, গুপ্তচরটা আসছে। ইন্টারেস্টিং খবর দেখো, কি গেরো রে বাবা। এই গেরো মানে কি? কি বিপদ, কি বিপদ, কি কষ্টে আমি ঢুকছি এই জায়গায়। হ্যাঁ দেখো, মীর জাফর কি হয়েছে? রাইস, সালাম হুজুর। ওই পাহারাওয়ালা হুজুর সবাই হাত বাড়িয়ে আঙ্গুল নাচিয়ে বলে, দেখলাও, দেখাও, দেখাও, আরো দেখাও, আরো চেক করো। দেরি করলে তলোয়ারে হাত দেয়। মানে আমি যদি কিছু দেখাইতে চাই, মানে ধরো অনুমতিপত্রটা দেখাইতে হয় না, যদি অনুমতিপত্রটা বের করতে দেরি হয় তাহলে তলোয়ারে হাত দেয়, মনে হয় এখনই গলাটা কেটে দিবে। নবাবের পাঞ্জা, খোদ নবাবের, আমি বলি আছে বাবা আছে, খোদ নবাবের পাঞ্জা। পাঞ্জা মানে কি জানো? পাঞ্জা মানে কথাটার অর্থ তোমরা ধরতে পারো সিল, সিল, সিল মোহর, সিল মোহর, যে আমার কাছে নবাবের অনুমতিপত্র আছে। এখন মীর জাফর ভয় পেয়ে গেছে, আয় হায় রে, নবাব এসে পড়লো নাকি? নবাবের পাঞ্জা, নবাবের সিলমোহর, এই জায়গায় আবার নবাব আসছে নাকি? রাইস বলতেছে, আলবত হুজুর, নিশ্চয়ই হুজুর। আলবত কথাটার অর্থ কি? নিশ্চয়ই হুজুর। কেন নয়? হুজুরের নবাব হতে আর বাকি কি? হুজুরের নবাব হতে আর বাকি কি মানে মীর জাফরকে বুঝাইতেছে, মানে মীর জাফরের তেল দিতেছে যে মীর জাফর আপনিই তো নবাব হবেন, আপনার অনুমতিতেই তো আমি ভিতরে আসছি, আপনার জন্য খবর নিয়ে আসছি। এখন মীর জাফর প্রসন্ন হাসি হেসে, কি বলছো রাইসুল, আমিই তো নবাব হব। সে যাক, খবর কি তাই বলো। এখন রাইস বলতেছে, প্রায় শেষ খবর নিয়ে এসেছিলাম হুজুর, তলোয়ারের খাড়া এক কোপ, একদম গর্দান সমেত। গর্দান সমেত কথাটার অর্থ কি? একদম গলা পাকি, একদম একটা খাড়া। এবার দেখো রাজবল্লভ বলতেছে বিরক্ত হয়ে, হ্যাঁ রাজবল্লভ বিরক্ত হয়ে বলতেছে, আবল তাবল বকে বড় বেশি সময় নষ্ট করছো রইস মিয়া, ঘটনা বলো। রইস বলতেছে ক্ষুব্ধ, আবল তাবল কি হুজুর, বলছি তো তলোয়ারের এক খাড়া কোপ, লাফিয়ে সরে দাঁড়িয়েছি তাই রক্ষা। দেখুন পকেট থেকে একটা মূলা বের করছে, দ্বিখণ্ডিত মূলা। হ্যাঁ, একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মূলাটা হাতে নিয়েই ঘুরছিলাম, ক্লাইভ সাহেবের তলোয়ারের কোপে সেটাই দুখণ্ড হয়ে গেছে। এই ক্লাইভটাকে লর্ড ক্লাইভ, যদিও তখন লর্ড হয় নাই, তখন কর্নেল ক্লাইভ আর কি। তো এই ঘটনাটা খুব মজা। সে বলতেছে, এই দেখেন মূলা, এই যে মূলা, 2 ফাঁক মূলা, এটা আমি যখন আমাকে কোপ দিতে আসছে তখন আমি মূলা দেখাই দিছি, এর জন্য মূলা 2 খণ্ড হয়ে গেছে, নাই আমার গলাটা 2 খণ্ড হয়ে যেত। খুবই টেনশন। তো এখন মজা করে বলতেছে কি হয়েছে। এখন ক্লাইভটাকে একটু, ক্লাইভ সম্পর্কে জানি একটু, দেখো বেশি না, একটু ক্লাইভ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তো লর্ড ক্লাইভ সম্পর্কে কোথায় বলা আছে? এই যে ক্লাইভ সম্পর্কে কথা বলা আছে, দেখো এই ক্লাইভটাকে, এ দুষ্টু, সব থেকে দুষ্টু। পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিল রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভটা হবে কে? এই রবার্ট ক্লাইভটা হওয়া উচিত সব থেকে দুষ্টু। তো ধরো আমাদের সাইফুল ভাই হচ্ছে, মানে আমাদের রাসেল ভাই হচ্ছে লর্ড ক্লাইভ। সে একদম উচ্ছৃঙ্খল সন্তান, হ্যাঁ, যার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। তার দৌরাত্মে অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। হ্যাঁ, মানে এই যে আমাদের সাইফুল রাসেল ভাইয়ের বয়সী। কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করতে বিরক্ত হয়ে ক্লাইভ 2 বার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। হ্যাঁ, আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। এবার একটু দেখো, যেমন ধরো এই যে আমাদের রাসেল ভাই কি করছে। এখন রাসেল ভাই একটা মেয়ের সাথে প্রেম করতো, ঠিক আছে। তো সেই মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তার বন্ধুর সাথে চলে গেছে। তখন রাসেল ভাই তো বলতেছে, এই জীবন, আমাকে ফোন দিছে রাসেল ভাই, ফোন দিয়ে বলছে, সাকিব ভাই এই জীবন আমি রাখবো না সাকিব ভাই। আমি কই কি হয়েছে ভাই, কি হয়েছে? কই না ভাই, ও আমাকে ছেড়ে চলে গেছে ভাই, আমি তো এখন এই জীবনটা রাখবো না, আমার কাছে এই এতগুলা ঘুমের ওষুধ আছে, ঘুমের ওষুধ খেয়ে আমি আজই জীবনটা কুরবান করে দেবো তার জন্য। পরে রাসেল ভাই 10টা ওষুধ খাইছে, 10টা ওষুধ খায় ঘুমাই গেছে। সকালে উঠা দেখে তার ঘুম ভেঙে গেছে, সে মনে করছে মরে গেছে মনে হয়। উঠা দেখে 10টা ওষুধ খাইছে, এগুলো তো সিভিট, এগুলো খায় তো কিছু হয় না। পরে রাসেল ভাই একটু পেটে সমস্যা হয়েছে, এই আর কি। এইটাই আমাদের রাসেল ভাই। একটু দেখো, ফরাসিরা এদেশে বাণিজ্য বিস্তার ও রাজ্য ভয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বাজার দখল ও রাজ্য জয়কে কেন্দ্র করে তখন
ফরাসিদের বিরুদ্ধে চলছিল ইংরেজ বণিকদের যুদ্ধ। সেই সব ছোটোখাটো যুদ্ধে সৈন্য রবার্ট ক্লাইভ একটার পর একটা কৃতিত্ব প্রদর্শন করে, বোম্বাইয়ের মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করে। তো আসছিল নর্মাল একজন কর্মী হিসেবে, পরে কর্নেল হয় এবং মাদ্রাজের ডেপুটি গভর্নর পদে অধিষ্ঠিত হয়। তো আমরা দেখছি না যে মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভ আসতেছে দলবল নিয়ে, তো ওর একটা পাওয়ার ছিল, সে ডেপুটি গভর্নর হয়ে গেছিল। আর সে সময় সিরাজউদ্দৌলা কলকাতায় আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেয়। ইংরেজ পক্ষের গভর্নর ড্রেক পালিয়ে যায়। তারপর কি হয়, কলকাতা আক্রমণ করে, ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে, কিন্তু কর্নেল ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাজ থেকে কলকাতায় এসে দুর্গ দখল করে ফেলে। তারপর মুর্শিদাবাদে নবাবের সাথে কি চলে, দর কষাকষি এবং আলীনগর সন্ধিটা হয়। ক্লাইভ যেমন ছিল ধূর্ত মানে চালাক, তেমনি সাহসী ছিল, আবার যেমন ছিল মিথ্যাবাদী তেমন কি ছিল কৌশলী। চারদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে তিনি তরুণ নবাবকে বিভ্রান্ত ও বিব্রত করার চেষ্টা করেন। নবাবের অধিকাংশ লোভী, স্বার্থপর, শট ও বিশ্বাসঘাতক অমাত্য কথাটার অর্থ কি, মন্ত্রী ও সেনাপতিদের উৎকোচ মানে ঘুষ ও প্রলোভন দিয়ে নিজের দখলে ভিড়িয়ে নেয়। অবশেষে তার নেতৃত্বে চন্দননগরে ফরাসি কুঠি আক্রমণ করা হয়, ফরাসিরা পালায় যান। এবার ক্লাইভ নবাবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। তার মানে বুঝতে পারছো, এই লর্ড ক্লাইভ কিন্তু, লর্ড তো পরে হয় আর কি, রবার্ট ক্লাইভ কিন্তু খুব ভালো একটা মানুষ না। তো এই বেটা সম্পর্কে আমরা জানছি। এখন এই বেটা বারবার অনেক ষড়যন্ত্র করে, হ্যাঁ, এবং যুদ্ধই ঘোষণা করে দেয়। এবার একটু দেখি, দাঁড়াও। ওকে, এবার একটু দেখো, এবার হ্যাঁ, সিভিটা অনেক মজা ছিল। হ্যাঁ, তারপরে তার সাথে তার জীবনে আবার একজন আসে, রাসেল ভাইয়ের জীবনে আসে হচ্ছে মেহেরুন্নেসা নামে এক ঘসেটি বেগম। পরে তাকে ছেড়ে আবার চলে যায় তার রাসেল ভাইয়ের আরেক ফ্রেন্ডের সাথে। তখন রাসেল ভাই আবার ওষুধ খায়, আমাকে কল দেয়, ভাই আর পারছি না এই জীবন, আমি আবার রাখবো না। তখন সে যখন আবার 10টা ট্যাবলেট খায়, পরে সকালে উঠে দেখে ঘুমটা ভেঙে গেছে, পরে ট্যাবলেটের দিকে তাকায় দেখে এটা হজমি। এবার আসো, ভালো কথা। এবার দেখো কই গেল, হ্যাঁ, জগৎ শেঠ। দেখি বেটা ব্যাপারটা ক্রমশ ঘোলাটে করে তুলছে। ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারে কোপ মারতে যাবে কি, কেন? গেরো হুজুর, গেরো মানে কি বিপদ, হুজুর বিপদ, কপালের দোষ। উমিচাঁদের চিঠি নিয়ে তার কাছে গেলাম, মানে উমিচাঁদের চিঠি নিয়ে কার কাছে গেছে, ক্লাইভের কাছে গেছে, যে ষড়যন্ত্র হচ্ছে না। আর দেখো এই রইস কিন্তু হচ্ছে তোমার নবাবের লোক, তার মানে বুঝছো কিন্তু ও কিন্তু প্রচুর রিস্কে কাজ করে। চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলেন, চিঠি পড়তেছে না, তাকায় আছে, এই তুই কেডা, কার চিঠি এটা, এরকম করতেছে। তারপর ওর কামানের মতো গলা দিয়ে একতাল কথার গলা ছুটে, আর ইউ আর স্পাই। রবার্ট ক্লাইভ বলতে, এই আর ইউ আর স্পাই, ইউ আর স্পাই, ডেফিনেটলি ইউ আর স্পাই। সঙ্গে সঙ্গে ওই প্রশ্নই বাংলায় করতেছে, এই তুমি কি একটা গুপ্তচর নাকি? এমন অদ্ভুত উচ্চারণ করলেন, আমি শুনলাম গুপ্তচর। মানে এই দেখো, ভালো মতো একটু দেখো, ওরা তো ইংরেজ, ওরা বলতেছে না হাই আর ইউ স্পাই, তখন বাংলায় বলতে, এই তুমি কি একটা গুপ্তচর নাকি? মানে গুপ্তচর তো উচ্চারণ করতে পারে না, বলতেছে গুপ্তচর। চোর কথাটা শুনেই মাথাটা গরম হয়ে গেল। হ্যাঁ, তাছাড়া গুপ্তচর আবার কি জিনিস, আমি কেন চোর হব? মানে রইস বলতেছে গামছা চোর, বদনা চোর, তারপর আর কি চোর আছে, জুতো চোর, গরু চোর, সিধেল চোর, কাফন চোর। আপনাদের ভেতরে কত হুজুর রকমারি চোরের নাম শুনেছি, তাদের চেহারা চিনেছি আর হিসাব নেই, কিন্তু গুপ্তচর কি, এবং আমি স্বয়ং গুপ্তচর, এই কথা কেন বললো সে? আমার মেজাজ গরম হয়ে গেল। হিতাহিত বিচার না করেই হুজুরের মুখের উপরে পড়ে ফেললাম, একটু ইংরেজিও তো জানি, ইংরেজিতেই বলতে লাগলাম, ইউ শাট আপ। দেখো এবার চিন্তা করো, এখন তুমি যদি তোমার টিচারে, হ্যাঁ তোমার টিচার, ধরো হেডমাস্টার তোমার ধরছে, তোমার পড়া জিজ্ঞেস করছে, এই বলো তো বাবা ঢাকার রাজধানীর নাম কি? এখন তুমি তোমার মাথায় হাত, হ্যাঁ কি প্রশ্ন করছে, এই শাট আপ, ননসেন্স কোয়েশ্চেন। তখন তোমার হেডমাস্টার তোমারে কি করবে? তোমার তো একদম মূলা ধইরা, একদম দুইটা মূলা একদম দুই ফাঁক করে দিবে, তাই না? এবার একটু দেখো তো,
কি বলতেছে, তো সে তখন কি হয়েছে, তার কাছে একটা মূলা ছিল, তারা যখন একদম কোপ মারতে গেছে মূলাটা ধরে ফেলাইছে। এবার দেখো, একটু ইংরেজিও তো জানি, আমি বললাম শাট আপ, সঙ্গে সঙ্গে তলোয়ারের এক কোপ, হেসে ওঠে, অহংকার করব না হুজুর, লাফটা যা দিয়েছিলাম না একবারে মাপা। তার মানে ধরো এই যে গলাটা দিছে এমনে, হ্যাঁ, তখন ও এমনি উই গেছে একটা লাফ দিছে, হ্যাঁ, বলতেছে অহংকার করব না হুজুর, একদম পারফেক্ট লাফ দিছি, ঠিক আছে, তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মূলর মাথাটা। মীর জাফর, কথা থামাবে রাইস মিয়া। রাইস, হুজুর। মীর জাফর বলতেছে, তুমি এখন কার থেকে আসছো, কোথ থেকে আসছো? রইস বলতেছে, উমিচাঁদের কাছ থেকে, এই যে চিঠিটা, এই যে উমিচাঁদ চিঠিটা দিছে। মীর জাফর পত্র পড়ে রাজবল্লভের দিকে এগিয়ে গেলেন। ক্লাইভ সাহেবের ওখানে কাকে দেখলে জিজ্ঞেস করতেছে, ক্লাইভ সাহেবের ওখানে আপনি কারে দেখছেন, কারা কারা ছিল, আর কারা, মানে মিটিং করতেছে কিনা। রাইস বলতেছে, অনেকগুলো সাহেব মেম সাহেবকে দেখলাম, ভূত ভূত চেহারা সবার। ভূত ভূত চেহারা মানে কি, এখন ব্যাপারটা কিরকম, ধরো আমার মতো ফর্সা, আমি তো আসলে ওই দেশের মানুষই ছিলাম আর কি, পরে এই দেশে আসলে এসে পড়ছি কেমনে ভাইচা বৈশা, তো আমার মতো ফর্সা, আমি তো অনেক ফর্সা আর কি। তো এখন মীর জাফর বলতেছে, কারো নাম জানো না? রইস বলতেছে, সব তো বিদেশি নাম, এদেশি হলে পুরুষগুলাকে বলা যেত বেমদত্তি, জটাধারী, মামদো, পেচো, চোয়ালে পেচো, গলায় জোরে, এক ঠেঙ্গে, কন্দকাটা ইত্যাদি। নিজের মতো করে বলতেছে। আর মেয়েগুলোকে বলতে পারতো, এই শাকচুন্নি, উল্কামুখী, এই উঠ, এই পান্ডা, আষ্টে পেতি, কান পিচাসি, আর কত কি। এবার একটু দেখো, হঠাৎ জগৎ শেঠ বলতেছে, রইস মিয়ার মুখে কথা খই ফুটেছে। এখন জগৎ শেঠ, রাইস বলতেছে, রাত বেরাতে চলাফেরা করি, ভূত পেতনির সঙ্গেও যোগাযোগ রাখতে হয় হুজুর। মানে ও কি বলতো, ও তো একটা গুপ্তচর, তাই না, ও তো একটা ডিটেকটিভ, ও তো একটা গুপ্তচর। তো গুপ্তচররা খবর আদান প্রদান তো রাতে করে, তো রাত বিরাতে তো ভূত প্রেতের সাথেও দেখা হয়, তাই এই নামগুলো আমার মনে আছে। এখন দেখো, চিঠিখানা রাজবল্লভ, জগৎ শেঠ এবং রায়দুল্লভের হাতে ঘুরে আবার মীর জাফরের হাতে আসলো। মীর জাফর, একে তাহলে বিদায় দেওয়া যাক। রাজবল্লভ, চিঠির জবাব দেবেন না? মীর জাফর, চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে। মানে এটা খুব রিস্কি, এটা খুব রিস্কি এখন এই মোমেন্টে, কারণ আর কয়দিন পরেই সিরাজের সাথে তোমার হচ্ছে যুদ্ধটা লাগবে। এই মোমেন্টে আর চিঠিপত্র আমরা আদান প্রদান না করি। আচ্ছা, মানে এখন তো ধরো স্ক্রিনশট, এসএস, হ্যাঁ, দিন যত যাইতেছে আর কয়দিন পর থাকবে এস, তারপর এসও থাকবে না, ওরা বলবে এরকম এরকম করবে খালি, তার মানে বুঝে নিতে হবে যে স্ক্রিনশট। হ্যাঁ, আমি তো বুঝি না, কয় এসএস দাও, হোয়াট ইজ এসএস ম্যান, টেল মি দ্য ফুল ফর্ম, ঠিক আছে। এবার একটু দেখো, এবার কি বলতেছে, হ্যাঁ, জগৎ শেঠ, তাছাড়া আমাদের গুপ্তচরদেরই বা বিশ্বাস কি, তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু একখানা করে তার নকল যথাসময় নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে। একটু দেখো রাইস, সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহ বুদ্ধি গুলিয়ে দিতে পারে। একটা কথা মনে রাখবেন হুজুর, গুপ্তচররাও কিন্তু যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে, তাদেরও কিন্তু ঝুঁকি কম নয়। মানে রইসও কিন্তু পারফেক্ট নাটক করতেছে, বুঝছো, একেবারে পারফেক্ট নাটক, যে ও নিজেই তো একটা তোমার গুপ্তচর এবং সিরাজের পক্ষের লোক। হ্যাঁ, তো এখন জগৎ শেঠ বলতেছে, কিছু মনে করো না, তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করিনি। মানে দেখো, ধরো আমি একটা বাইরের মানুষ, তুমি এবং তোমার প্রিয় বান্ধবী গল্প করতেছো, তখন আমি তোমাদের সামনে গেলাম, তোমাদের ঘর সংসারের আলাপ বুঝে গেলাম, তখন ধরো তোমার প্রিয় বান্ধবী বললো যে বাইরের মানুষের সামনে এইসব কথা না বলাই ভালো, তখন তুমি বলছো আরে ও তো আমার ফ্রেন্ড, তখন তুমি সাইডে এসে আমার বলছো আরে কিছু মনে করিস না, ও তো আমার প্রিয় বান্ধবী, একমাত্র প্রিয় বান্ধবী, ঠিক আছে। তো এখন মীর জাফর কি বলতেছে দেখো, তুমি তাহলে এখন এসো রইস, ভালো কথা, রাইস তুমি আসো, অমিচাঁদজি আমার এই সাংকেতিক মুহূর্তটাকে দিও। মানে একটা সাংকেতিক মুহূর্ত, মানে তখন এমন কিছু কোড ওয়ার্ড, এগুলো হচ্ছে কোড, এই কোডগুলা শুধুমাত্র যার কাছে যাইতেছে সেই রেকর্ড করতে পারতো, বুঝতে পারছো তো, এরকম একটা কোড দিছে, তাহলেই তিনি তোমার কথা বিশ্বাস করবেন। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সব কিছু লেখাপড়া হবে। তার মানে এইটা কি, এইটা একটা কোড কথা, কোড ওয়ার্ড, ঠিক আছে। রাইস, হুজুর চলে গেল। মীর জাফর কি বলতেছে, রাইসুল জুহালা খুব চালাক,
সে অভিজাদের বিশ্বাসী লোক, ওর সামনে শেঠজির ও কথা বলা ঠিক হয়নি। কোন কথা? যে এই গুপ্তচরকে এখন বিশ্বাস করাটা ঠিক হবে না। জগৎ শেঠ, আমি শুধু বলেছি কি হতে পারে। মির্জাফর, কত কিছুই হতে পারে শেঠজি, আমরাই কি দিনকে রাত করে তুলছি না? নবাবের মীর মুন্সি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে। এই মুন্সি মানে কি জানো? মুন্সি মানে হচ্ছে ঠিকাদার, কিন্তু মীর মুন্সি একজন ব্যক্তি যার কাজ ছিল কি জানো? সে কি করতো? নবাবের আসল চিঠি গায়েব করে দিত, করে নকল চিঠি কোম্পানির লোকদের কাছে পাঠাইতো। আগে এটা অনেক হইতো, তাতেই তো তাদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই মীর মুন্সি কি করে? নবাবের অ্যাকচুয়াল ইংরেজদের কাছে যে চিঠিটা যাবে নবাবের পক্ষ থেকে, সেটা না পাঠিয়ে একটু গরম কথা পাঠাই দিত। এটা দেখে ইংরেজরা আরো চেতে যেত, তখন নবাবের বিরুদ্ধে আরো বাজে বাজে কথা লিখতো। বাজে বাজে মানে খুব কি বলে এটা, রাগান্বিত কথা আর কি। কিন্তু ভাবুন তো, কতখানি দায়িত্ব বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। এবার একটু দেখো জগৎ শেঠ, তা তো বটেই, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না। মির্জাফর, প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি ভাবছি ইংরেজদের ওপর পুরোপুরি নির্ভর হওয়া যাবে কিনা। রাজবল্লভ, তাতে কোনো সন্দেহ নেই, ওরা বেনিয়ার জাত মানে কি? ওরা বিজনেসম্যান। হ্যাঁ, ওরা বিজনেসম্যান করা যাবে। হ্যাঁ, পয়সা ছাড়া কিছুই বোঝে না। ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই, কাজেই সিপাহ সালারকে সিংহাসনে বসাবার জন্য ওরা সব সাহায্য করবে। তার মানে অনেকটা নিশ্চিত এখন মির্জাফর, মানে শওকত জং তো মারা গেছে, তো এখন মির্জাফরই পরবর্তী নবাব হবে, এবং নবাবের থেকে অর্থাৎ সিরাজের থেকে ইংরেজরা কোনো সহযোগিতা পাইতেছে না, ইনার থেকে তো পাবে। জগৎ শেঠ বলতেছে, অবশ্য টাকা ছাড়া, কারণ সিরাজকে গদিচ্যুত করা ওদের প্রয়োজন হলেও সিপাহ সালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে। রাজবল্লভ, মানে কথাটার অর্থ কি জানো? যে সিরাজের জন্য তো ব্যবসাও করতে পারতেছে না, কিন্তু আমরা যদি ওদেরকে কিছু টাকা দিই, তাহলে ওরা কি করবে? যে মির্জাফরকে বসাবে, তাহলে আরামে ব্যবসা করতে পারবে এবং নগদ টাকার বিনিময়ে নবাবকে হত্যা এবং পরাজিত করে দিতে পারবে। মির্জাফর বলতেছে, আমরা অনেক দূর এগিয়ে এসেছি রাজবল্লভ বলতেছে, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিনা তা তো বুঝতে পারছি না। আমি যতদূর শুনেছি ওদের দাবি 2 কোটি টাকার উপরে যাবে, কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না। তার মানে ওই টাইমে বাংলার কোষাগারে 2 কোটি টাকাও ছিল না। তার মানে বুঝো 2 কোটি টাকা কত বড় টাকা, একটু চিন্তা করে দেখো তো, 2 কোটি টাকা কত বড় টাকা আসলে। হ্যাঁ, তো বলতেছে যে এই যে 2 কোটি টাকার বিনিময়ে আমরা ইংরেজদের সাথে যুদ্ধ করব, তাই তো? তো এই 2 কোটি টাকা কোত্থেকে আসবে? আগে নবাবকে হারাবো এবং নবাবের কোষাগার থেকেই টাকাটা ইংরেজদেরকে দিয়ে দিব। কি সুন্দর কথা। এবার দেখো মির্জাফর, আমরা অনেক দূর এসেছি রাজা রাজবল্লভ, ও কথা আর এখন ভাবলে চলবে না। সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। বিভোর কণ্ঠে, খুব কঠোর কণ্ঠে, মানে চিন্তিত, সফল করতে হবে আমার স্বপ্ন। বাংলার মসনদ নবাব আলীবর্দীর আমলে, উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি, একটা দিন হলেও ওই মসনদে মাথা উঁচু করে যদি আমি বসতে পারতাম, সেটা আমার শান্তি দিবে। তাহলে এখন দৃষ্টান্তর এই পর্যন্ত ডান, ঠিক আছে? এই পর্যন্ত রাখলাম পড়াটা। এই পর্যন্ত পড়াটাকে রাখলাম, এটা একটু মনে রেখো, ঠিক আছে? বলো, শেষ। ক্যারেক্টার, মেয়েদের ক্যারেক্টার যে দিব রে এই রচনায়, এটা সবই তো মেইল ক্যারেক্টার। হ্যাঁ, মেইল ক্যারেক্টার। আরে মিরো, তোর নাম আসলে মিরো? তাহলে একটু এনজয় করো তোমরা, কারণ এই জিনিসগুলো একা কখনোই রিডিং পড়বা না তোমরা, এটা তো বোঝা যায়। তোমরা হচ্ছে নেক্সট ক্লাস আমরা আর 2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ,
ট্রাই করব 2টা বা 3টা ট্রাই করব, ঈদের আগেই শেষ করার চেষ্টা করব, তাহলে কোর্সটা শেষ হয়ে যাবে এবং কোর্সের সবগুলা ক্লাস সাজাই দেবো। 2টা ক্লাস আমি যতদূর সম্ভবত আর্কাইভে রাখছি, এক হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, আরেকটা কি সুচেতনা। এই 2টা হচ্ছে তোমরা আর্কাইভ পাইছো, কিন্তু এই 2টার হচ্ছে ধরো পরবর্তীতে যদি আমি লাইভ নেই, রেকর্ডেড নেই, এগুলো দিয়ে দিব। এই 2টা তো তোমাদের আছে। সো কোর্সের অলমোস্ট সবই শেষ এবং বাংলা দ্বিতীয় পত্রের যেই ক্লাসগুলো তোমরা চাও যে রিটেনের, ওগুলো তো দিবই। মানে ফর্মালি কোর্সটা শেষ হয়ে যাবে এই নাটকের পরে, তারপর ইনফর্মালি আমরা তো অনেক দিন থাকবো একত্রে। আর পরবর্তী ইবিআইটা চেষ্টা করতেছি যে ঈদের আগে যাতে শুরু হয়ে যায়, 26 এবং 27 ইনশাল্লাহ। যাদের প্রয়োজন হবে তারা আসবে, যাদের প্রয়োজন হবে আসবে না, কারণ এই ইবিআইতেই সব কিছু পেয়ে যাবে। এমনও হবে যে ওই ইবিআইয়ের কিছু প্রিমিয়াম ক্লাস যেগুলো আমার মনে হবে আমি খুব ভালো ডেলিভারি দিছি, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী সপ্তাহে, ঠিক আছে? হ্যাঁ, রাইসুল আরও আছে।